আমাদের আজকের গল্প সুকান্ত দাসের কলমে ভুতুড়ে বাড়ির রহস্য। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, রাজ চট্টোপাধ্যায়, প্রীতম এবং আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে কৃষ্ণেন্দু মণ্ডল। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এইরকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। তোমার কি মনে হয় না, বেশ কিছুদিন আমরা বাড়ি থেকে কোথাও বেরোইনি? আমার কথা না হয় বাদই দাও, আমার তো বইয়ের দোকানের কাজ, মাঝে মধ্যে বেরোতেই হয়। কিন্তু বৌঠানের কথাটা তো একবার ভাবো। তাছাড়া তুমি নিজেও তো অনেকদিন কোথাও যাওনি। বৌঠান তো কালই বলছিল যে দাদার কাছে যাবে, সেখান থেকে না হয় ঘুরে এসো। ব্যোমকেশ চেয়ারের উপর বসে টেবিলের কাছে হাতের কোণে দুটো রেখে হাতের থাবার মধ্যে মুখটা আড়াল করে রেখেছিল। সে গভীরভাবে কিছু একটা ভেবেছে তেমনটা নয়, মাঝে মাঝে সে এমনভাবে বিশ্রাম নেয়। হাতে কোনো কেস নেই তার একটাই প্রধান কারণ, সেটা হলো দাসবাবু। দাসবাবু নিজেই কিন্তু আমায় একটা ভালো কেসের কথা বলেছিলেন, কিন্তু আমার হাতে আসা ওই কেসে আমি বিশেষ আগ্রহ দেখাইনি, যদিও তাতে মাথা ঘামানোর মতো বিশেষ কিছু থাকতে পারে বলে আমার মনে হয়নি। তবে ভদ্রলোক আমার বাড়িতে আসতে চেয়েছিলেন, আর চাইলে তাকে একবার সময় দেওয়া যেতেই পারে, কিন্তু তাহলে তো অন্য কোথাও আর যাওয়া হবে না। কে এসেছিল বলতে? কখন এসেছিল? 3 দিন আগে ভদ্রলোক একবার এসেছিলেন দাসবাবুর ওখানে। সেই কারণেই হয়তো ভদ্রলোকের সঙ্গে খুব একটা বেশি কথা বলা হয়ে ওঠেনি। তাছাড়া ভদ্রলোক একটা অদ্ভুত ব্যাপারে কথা বলছিলেন, তাতে মাথা ঘামানোর মতো কিছু আছে বলে আমার মনে হয়নি। বিশেষ করে সেই মুহূর্তে দাসবাবুর সঙ্গে একটা কেসের ব্যাপারে আলোচনা করছিলাম। ভদ্রলোককে আমি পরে আসতে বলেছিলাম, তবে তিনি আর পরে আসবেন কিনা তা আমি জানি না। মানে তুমি বলতে চাইছো একজন তোমার কাছে একটা সমস্যা নিয়ে এসেছিল, অথচ তুমি তাকে সময় দাওনি? আরে তুমি তো জানোই, তখন শহরে পরপর 3টে খুনের ব্যাপার নিয়ে দাসবাবুর সঙ্গে গোটা ব্যাপারটাই আমি কেমন জড়িয়েছিলাম। এই তো কালই তো গোটা ব্যাপারটা সমাধান হলো। এবার সময় কি করে দিতাম বলো? তাছাড়া তখন যদি তার কথা শুনতাম, তাহলে তো তার কাছে মাথা ঘামানোর সময় হতো না। এখানে শ্রোতাদের বলে রাখা ভালো, আসলে আমি ভেবেছিলাম ব্যোমকেশের হাতে সত্যিই মাসখানেক ধরে কোনো কেস নেই, কিন্তু দাসবাবুর সঙ্গে তার মাঝে মধ্যে কথা হতো। দাসবাবুর সঙ্গে মিলে সে যে গোপনে, অর্থাৎ আমাকে লুকিয়ে কোনো একটা কেসে কাজ করে চলেছে, সেটা আমি বুঝতেও পারিনি। শহরে 3টে পরপর খুন হয়েছিল, সেটা আমিও জানি। একটু হতাশার সঙ্গে সামান্য রাগত স্বরে বললাম, দেখো ব্যোমকেশ, এটা কিন্তু ঠিক নয়। তুমি সবসময় আমার কাছ থেকে সব কিছু লুকিয়ে রাখবে, এটা কিন্তু ভালো নয়। মানছি এই কাজটায় তুমি নিজে থেকে কিছু করনি, সমস্ত কিছু দাসবাবুকেই বলে দিয়েছ, সেই কাজটা করেছে। কিন্তু তাই বলে? আহা, তাই বলে কিছু নয়। আসলে গোটা ব্যাপারটা আমি নিজেই দাসবাবুকে করার জন্য ইন্ধন দিয়েছিলাম, তাই তো তোমায় কিছু বলিনি। আর তুমি তো জানোই। এমন সময় পুটিরাম এসে জানালো, দাদাবাবু, ওই একজন আপনার সঙ্গে দেখা করতে এসে। এমন সময় আবার কে এসেছে? আচ্ছা যাও, তাকে পাঠিয়ে দাও। তবে চেনা লোক নয় তো? তা তো মনে হলো না, কিন্তু লোকটাকে যেন এর আগে একবার মাত্র দেখেছি। এই মনে হয় কিছুদিন আগে একজন ওই পুলিশ বাবু কথা বলছিল, তখন ওই লোকটা এসেছিল। এই কথায় ব্যোমকেশ আর আমি দুজনেই অবাক হলাম। একটু আগেই লোকটার ব্যাপারে কথা বলছিলাম, আর ঠিক তখনই তিনি এখানে এসে পৌঁছলেন। ব্যোমকেশ তাড়াতাড়ি তাকে ভেতরে নিয়ে আসতে বলল। একটু পরেই ঘরের পর্দা ঠেলে ভেতরে এসে ঢুকলেন মাঝবয়সী একজন লোক। ব্যোমকেশের সঙ্গে কাজ করতে করতে এবং তার কথায় প্রথম দর্শনে খানিকটা চরিত্র ও বাহ্যিকতা বুঝে নেওয়ার চেষ্টা করছিলাম আমি। বয়স আন্দাজ 45 কিংবা তার থেকে একটু বেশি হবে। গায়ের রং মাঝারি, মাথার চুল বেশ লম্বাটে, তবে তার চুলের সামনে খানিকটা সাদা হয়ে গিয়েছে, পাক ধরেছে। চোখে ভারী পাওয়ারের চশমা। পরনের পোশাক আশাকে একটা আভিজাত্য রয়েছে। তাছাড়া তার চেহারাতেও কেমন যেন একটা বেশ আলাদা ব্যক্তিত্ব রয়েছে। প্রথমে তিনি আমাদের দিকে হাত জোর করে বললেন, নমস্কার ব্যোমকেশ বাবু। হ্যাঁ, জানি আপনার হাতে টাইম হয়তো বেশি নেই, তবে আবারও আপনার কাছে এসে পড়লাম।
আসলে এই সমস্যাটার ব্যাপারে না আমি ঠিক কিছু বুঝতে পারছি না, তাই এর সলিউশনটা যে আপনাকে। আপনি বসুন অলোকবাবু। অজিত, ইনি হলেন অলোকবাবু, অলোক সামন্ত। ভদ্রলোক এই দেশে এসেছেন। এদেশের লোক হলেও তিনি কিন্তু 20 বছর বয়সে আমেরিকায় চলে গিয়েছিলেন, সেখানেই থাকতেন। এই সম্প্রতি ফিরে এসেছেন। অজিত বাবু? ও, আপনি অজিত বাবু? অজিত বাবুর কথা আমি সামান্য শুনেছি। আপনার ব্যাপারে খোঁজ করতে গিয়ে এই অজিত বাবুর কথা আমি শুনেছি। বাই দ্য ওয়ে, যে ব্যাপারে আপনার কাছে এসেছিলাম সোজাসুজি সেই ব্যাপারটাতেই আসি। আগের দিন যে কথাটা আপনাকে বলেছি সেটা আবারও বলবো। আমার বাড়িতে থাকাটা একটা প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে দিনে দিনে। এর কোনো একটা সাজেশন আপনাকে বের করতেই হবে। আপনার ফিস নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আপনি শুধু আমার সাহায্য করুন, বাকিটা আমি আপনাকে স্যাটিসফাইড করে দেব। বেশ বেশ, আপনিই বলুন। সেদিন তো আপনার কাছ থেকে সমস্ত কথাটা শোনাই হলো না। আসলে পুলিশের একটা ব্যাপারে আমি ভীষণভাবেই জড়িয়ে পড়েছিলাম। আমি বুঝতে পারছি ব্যোমকেশ বাবু, আসলে আপনি ব্যস্ত। তাছাড়া পুলিশের সঙ্গে সেদিন কোনো একটা খুনের ব্যাপারে আপনাদের কথা চলছিল। ডোন্ট মাইন্ড, আমি ঘরে ঢোকার সময় খানিকটা সামওয়ার্ডস কানে এসেছিল। সেদিন পুরোটা বলতে না পারলেও সমস্তটা বোঝা যাবে না, তাই সেদিন আমি আপনাকে বেশি বিরক্ত করিনি। আজ কিন্তু আপনাকে আমায় একটু টাইম দিতে হবে। আমার কথাগুলো একটু কেয়ারফুলি শুনলে আপনি হয়তো কিছুটা বুঝতে পারবেন। তখনই আমি উঠে গিয়ে পুটিরামকে চায়ের কথা বলে বেরিয়ে এলাম। ততক্ষণে ভদ্রলোক চেয়ারের সামনে বেশ গুছিয়ে বসেছে। এতক্ষণ বুঝতে পারছিলাম না, এবার বুঝতে পারলাম। ভদ্রলোকের চেহারায় একটা বিদেশি আদল রয়েছে। দেশের বাইরে থাকলে তাদের ব্যক্তিত্ব ও শারীরিক ভাব এবং চেহারার যে পরিবর্তন আসে ঠিক তেমনই। তার পরনে বেশ দামি কাপড়ের প্যান্ট, গায়ের শার্টটাও বেশ ফিটফাট, তবে হাতের ঘড়িটা বেশ দামি। এমন ঘড়ি এদিকে আমি সচরাচর দেখতে পাইনি বলে মনে হলো যে ওটা কোনো বিদেশি জিনিস। পায়ের জুতো থেকে মাথার চুল পর্যন্ত সবই পরিপাটি করে সাজানো। এমনকি চশমাটাও এমন যেন আজ নতুনই কেনা হয়েছে, এত চকচক করছে। দেরি না করে অলোকবাবু বলতে শুরু করলেন। আমি এখানে এসেছি মাত্র 3 মাস আগে। যদিও একটু ভালো করে বলা যায় তাহলে আমরা এখানে 3 মাস 15 দিন হয়েছি এসেছি। আমেরিকা থেকে এখানে কেন চলে এসেছি সেটা আপনাদের মনে কোয়েশ্চেন থাকতেই পারে। আসলে আমেরিকাতে আমি একটা বিজনেসের সঙ্গে যুক্ত ছিলাম। তারপর তাতে সামান্য ঘাটতি দেখা যেতে বুঝতে পারছিলাম যে ব্যবসাটা ডুববে। ব্যবসায় আমারও কিছু টাকা ছিল, সেই টাকাটাও তুলে নিই আমি। আসলে আমি একা মানুষ। ছোটবেলায় এখান থেকে যখন আমেরিকা চলে যাই তখনই মা মারা গিয়েছিল। ওখানে বাবার সঙ্গে ছিলাম। বাবা মারা যায় আজ থেকে প্রায় 20 বছর আগে। ওখানে একজন আমেরিকান মেয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছিল, তবে সম্পর্কটা কোনো কারণে টেকেনি। তারপর বাধ্য হয়ে আমি আর এসব কথা ভাবিনি। বিজনেসে মন দিয়েছিলাম, তবে টাকা পয়সা যা করতে পেরেছি তাতে আমার একার গোটা জীবন ভালোভাবে চলে যাবে। শুধু তাই নয়, আমি যদি খুব বেশি এলোমেলো আজে বাজে খরচও করি তাহলেও যা টাকা আছে তাতে অন্তত পক্ষে আমি এখনো 100 বছর পর্যন্ত চালাতে পারবো। কিন্তু অলোকবাবু, একটা কথা যে আমার জানার আছে। আপনি এত বছর আমেরিকাতে রয়েছেন, এই 3 মাস 15 দিন হলো আপনি এখানে এসেছেন বলছেন, তবে তার মধ্যে এত ভালো বাংলা আপনি শিখলেন কি করে? বিশেষ করে এই প্রশ্ন আমাকে অনেকেই করেছে, কারণ আমার বাংলার মধ্যে একটা ইংরেজি টান দেখে এবং তার সঙ্গে বাংলা বলতে বলতে 2-1টা ইংরেজি ওয়ার্ড ব্যবহার করার জন্য অনেকে কথা আমায় বলে। আসলে আমি যেখানে ছিলাম সেখানে আমাদের আশেপাশে বেশ কিছু বাঙালি পরিবারও ছিল। আপনি বললে বিশ্বাস করবেন না ব্যোমকেশ বাবু, আজ থেকে প্রায় 100 বছর পর এই আমেরিকার সিটিজেনশিপ প্রায় অর্ধেকের বেশি ইন্ডিয়ান নিয়ে নেবে। বাঙালি বলবো না, তবে বাঙাল বেশ খানিকটা রয়েছে। তাহলে তো ভালোই। আমাদের ভারতবর্ষের মানুষেরা পৃথিবীর সমস্ত জায়গায় এক একটু করে ছড়িয়ে পড়বে। কিন্তু ভারতবর্ষে ফিরে এসে আপনি ঠিক কি বিপদে পড়লেন অলোকবাবু? কি বিপদ এটা এখনো ঠিক বুঝতে পারিনি, তবে মাসখানেক ধরে আমার বাড়িতে অদ্ভুত কিছু ব্যাপার ঘটে চলেছে। বাড়িটা আমি 3 মাস আগেই কিনেছি। বাড়িটা দোতলা, পুরনো হলেও বেশ শক্তপোক্ত।
এখন অনেক বছর বেশ ভালোভাবে টিকে যাবে। হয়তো ভবিষ্যতে কিছু সারাইয়ের প্রয়োজন হবে, তবে তার বেশি নয়। কিন্তু আমি আমার বাড়িতে রাতের বেলা ছাদের ওপরে কার যেন হেঁটে চলে বেড়ানোর শব্দ পাই। তাছাড়া বাড়ির পেছনের দিক থেকে রাতের বেলা অদ্ভুত কিছু শব্দ ভেসে আসে। আমার বাড়ির পেছনের দিকটা একটা ভাঙা পাঁচিল মতো আছে। পাঁচিলের ওপাশে একটা পুরনো পরিত্যক্ত বাড়ি রয়েছে। শুনেছি কারা যেন সেই বাড়িটা কিনে সেটা ভেঙে চুড়ে নতুন কিছু তৈরি করবে, তবে তাতে বেশ খানিকটা সময় লাগবে। কিন্তু সমস্যা তাতে না। কিন্তু রাতের বেলা সে বাড়ির একটা জানালার দিকে তাকালে দেখা যায় সেখানে কেউ একটা দাঁড়িয়ে আছে, আর অনেক অদ্ভুত ব্যাপারও ঘটে চলে। সেগুলোকে আপনাকে ঠিক না মানে বলে বোঝাতে পারবো না। আচ্ছা, একদিনের কথা বলি। অলোকবাবুর কথা শুনে ব্যোমকেশ যে অবাক হয়েছিল সেটা বুঝতেই পারছিলাম। আমি অবাক হয়েছিলাম, তবে অলোকবাবু কি বলতে চাইছে সেটা শোনার জন্য অপেক্ষা করলাম। একদিনের কথা আমার মনে পড়ে গেল, আপনাকে সেটাই বলি, তাহলে আপনার গোটা ব্যাপারটা বুঝতে একটু সুবিধা হবে। আমি তো নিজের বিশ্বাস করতে পারছি না এমন কিছু সত্যিই ঘটেছিল। সেদিন সন্ধ্যার একটু পরে কি কারণে যেন আমি একটু দোতলার পাশে সিঁড়িটা থেকে ওপরের দিকে যাচ্ছিলাম। বাড়িটার একতলায় পাশাপাশি দুটো বড় বড় ঘর আছে। সামনের দিকে বারান্দার ওপরের সিঁড়ি দিয়ে উঠে একটাই ঘর। আমার সারাদিনের অবসর সময় করবার মতন কিছুই নেই। আমেরিকা থেকে আসার পর বেশ কিছু বই সঙ্গে করে নিয়ে এসেছিলাম। এখানে এসেও বেশ কিছু বই জোগাড় করেছি। ওপরের ঘরে সারাদিন সেসব বইপত্র নিয়েই সময় কেটে যায়। নিচের বারান্দায় শেষের দিকে একটা ছোট্ট ঘর আছে। কি কারণে তৈরি হয়েছিল জানি না, তবে সেখানেই আমার বাড়ির কাজের লোক থাকে। এক মিনিট। কাজের লোক মানে আপনার সঙ্গে সেই বাড়িতে আর কেউ থাকে, কিন্তু কাজের লোক আপনি কোথায় পেলেন? এখানে আসার পর বুঝতে পেরেছিলাম একা একা থাকলেও বাড়ির সমস্ত কাজকর্ম করার জন্য একটা কাজের লোক সঙ্গে থাকলে বেশ ভালো হয়। তবে সারাদিনের জন্য নয়, সকালে একবার এসে কাজকর্ম করে দিয়ে যায় সে, তারপর আবার বিকেলের দিকে একবার এসে কাজকর্ম করে দিয়ে যায়। রান্নাটা আমার নিজের হাতেই করা, ওটা কারোর ওপর ছাড়তে ভরসা পাই না। তাই এখানে আসার প্রায় 2 মাসের মধ্যে একজন কাজের লোক জোগাড় করেছিলাম। এবার আমাদের বাড়িটা থেকে সামনে এগিয়ে গেলে একটা চায়ের দোকান পড়ে। চা খেতে খেতে দোকানদারকে কথাটা বলছিলাম, তখনই সে আমায় বলেছিল সে খোঁজ করে কাউকে পাঠিয়ে দেবে। কাজের লোকটিকে সে পাঠিয়েছেন, তার নাম জগন্নাথ। কাজ কিন্তু সে ভালো করে। রান্না বাদে বাড়ির সমস্ত কাজকর্ম তাকেই করতে হয়, তাকে কোনো কিছুই বলতে হয় না। এমনকি সে যেটুকু কাজে প্রয়োজন তার চেয়ে বেশিও করে ফেলে। তাকে আমার তাই বেশ পছন্দ হয়েছে। তাই যে টাকাটা তাকে মাসে দেব বলেছিলাম তার থেকেও সামান্য বেশি টাকাই তাকে দিয়ে থাকি। কিন্তু সমস্ত ব্যবসা ছেড়ে আপনি এখানে চলে এলেন, এখানে এসে কিছু করার কথা এখনো ভাবেননি? ভাবিনি যে সে কথা বলবো না, একটা ব্যবসা করার কথা ভেবেছি। আর তবে তার জন্য খানিকটা সময় লাগবে। আশপাশটা তো দেখা প্রয়োজন আগে। এখানকার মার্কেট কেমন সেগুলো একটু অবজার্ভ করতে হবে। তারপর একটা দোকান খুলবো আর তাতে কাজের লোক থাকবে। শুধু আমার কাজের লোককে মান্থলি একটা টাকা দিয়ে দেব। তবে সেগুলো ভাবার জন্য তো সময় প্রয়োজন, রাতে ভালো করে ঘুম প্রয়োজন, আরো অনেক কিছুই তো প্রয়োজন। সেটাই তো হচ্ছে না ব্যোমকেশ বাবু, সেটাই তো হচ্ছে না। তার মানে আপনার বাড়িতে এমন কিছু একটা হচ্ছে যেটা সাধারণ নয় বলে আপনার মনে হচ্ছে? ঠিক তাই, যেটা বলছিলাম। সেদিন সন্ধ্যার দিকে দোতলার সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠছি, কাজের লোক জগন্নাথ অনেক আগেই বাড়ি চলে গেছে। আকাশ মেঘলা ছিল, সঙ্গে একটা আলো হাতে করে উঠেছি। এদিকে ইলেকট্রিসিটির অবস্থা কেমন হবে তা তো আপনি জানেন। যে বাড়িতে আমরা থাকি সে বাড়িতে এখন ইলেকট্রিসিটির ব্যবস্থা হয়নি। হ্যারিকেন আর মোমবাতি দিয়েই কাজ চালাতে হয়। তবে যার কাছ থেকে কিনেছিলাম তিনি জানিয়েছিলেন ইলেকট্রিসিটির একটা ব্যবস্থা তিনি খুব দ্রুত করে দেবেন। তবে সেই দ্রুততা কোন বছর সেটা আমি জানি না। হ্যারিকেনটা নিয়ে উপরে উঠে সিঁড়ি পেরিয়ে ছাদের ওপর পা রেখেছি। ছাদের এক পাশে আমার ঘরটা, সেদিকে এগিয়ে যাব এমন সময় দেখতে পেলাম আমার উপরের ঘরের দরজাটার সামনে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। বেশ অবাক হয়ে গেলাম।
ওপরের ছাদের দরজা আমি নিজের হাতে বন্ধ করেছি। ভেতর থেকে সে দরজা বন্ধ ছিল। আমিও ভেতর থেকে দরজা খুলে ওপরে উঠেছি। কেউ যদি ওপরে উঠতে থাকে তাহলে তাকে তো দরজাটা খুলে ঢুকতে হবে। সেটা কি করে হলো? আমি জানি আপনি বলবেন তো আশেপাশে কোথাও কোনো গাছ কিংবা অন্য কিছু এসে সেটার উপর পড়েছে, কিন্তু আশেপাশে কোথাও কোনো গাছ নেই। আমি তো বেশ চমকে উঠলাম। ছায়ামূর্তিটা কিন্তু আমাকে কিছু বলল না, একভাবে আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর তারপর কি যেন একটা হলো, একটা ধূপ করে শব্দ শুনতে পেলাম শুধু। সামনের দিকে তাকিয়ে দেখি, না, কেউ কোথাও নেই, কিচ্ছু নেই। আমার হাতের সামনে চলতে থাকা হ্যারিকেনটা কখন যে নিভে গেছে তাও বুঝতে পারিনি। একভাবে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। মূর্তিটা কোথা থেকে এলো, কোন দিকেই বা গেল, কিছুই বুঝতে পারলাম না। এমন একটা অদ্ভুত ব্যাপার যে এত তাড়াতাড়ি হয়ে যাবে সেটাও বুঝতে পারিনি। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। তারপর যখন সম্বিত ফিরে এলো তখন বুঝতে পারলাম সবটা। 1 মিনিট। আপনি যখন উপরে উঠেছিলেন তখন আপনার হাতে হেরিকেনটা আলো জ্বলছিল। যখন আপনি দেখেছেন সেই ছায়ামূর্তিটা সেখানেই দাঁড়িয়ে আছে, তখনও কি আপনার হাতে হেরিকেনটা জ্বলছিল? মূর্তিটাকে দেখে আমি বেশ চমকে উঠেছিলাম। তখন হ্যারিকেনের দিকে তাকানোর কথা মনেই হয়নি, তবে মনে হচ্ছে হ্যারিকেনটা জ্বলছিল। না হলে সেই আলোতে আমি সামনের ছায়ামূর্তিকে দেখব কি করে? ব্যাপারটা তো এমনটাও হতে পারে যে চাঁদের আলো ছিল, সেই চাঁদের আলোতেই আপনি সেটাকে দেখেছেন এবং আপনার হাতে হেরিকেনটা আগেই নিভে গেছিল। সেটা হতে পারে, তবে হ্যারিকেনের সঙ্গে তো ছায়ামূর্তির কোনো সম্পর্ক নেই। তাকে আমি দেখেছি এবং আমার চোখের সামনে থেকে সে যে হাওয়ায় মিলিয়ে গেছে সেটাও বুঝতে পেরেছি। অলোকবাবু, বইপত্র আপনি পড়েন বললেন, ঠিক কি ধরনের বইপত্র পড়েন বলুন তো? গল্প, উপন্যাস নাকি ভূতের গল্প? ব্যোমকেশের কথায় কি যেন একটা ছিল, সেটা শুনে অলোকবাবু বললেন, ব্যোমকেশ বাবু, আমি বুঝতে পারছি আপনি আমার কথায় বিলিভ করতে পারছেন না। আপনি মনে করছেন আমি কোনোভাবে চোখের ভুল দেখেছি কিংবা মনের ভুল, এমনটা কিছু। এসব আপনি ভাবতে পারেন। আমার কাজের লোক জগন্নাথ নিজেও যে এমন একটা কিছু দেখেছে। আমি এতক্ষণ চুপ করে অলোকবাবুর কথা শুনছিলাম। আমারও মনে হচ্ছিল অলোকবাবু এখানে নতুন লোক। তাছাড়া আলো অন্ধকারে ছাদের ওপরে একটা ঘরের কাছে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে, এটা দেখা খুব একটা সহজ ব্যাপার নয়। কিন্তু ভদ্রলোক যখনই তার কাজের কথাটা বলল তখন আমি বললাম, আপনি ছাড়া আপনার বাড়িতে কাজের লোকটিও এমন কিছু দেখেছে নাকি? কত হবে? ওই 30-35 মতো, তার থেকে খুব বেশি হবে না। ওই এলাকাতেই থাকে। ওই চায়ের দোকানের লোকটাই আমায় তার খোঁজ দিয়েছিল। তারপর একদিন দেখা করতে এসে তার সমস্ত কথা শুনে বেশ ভালো লাগলো, তাই রেখে দিলাম। আপনার কাজের লোকও কি এমন কিছু দেখেছিল? আমি তো তাও একটা ছায়ামূর্তি দেখেছিলাম যে চুপ করে দাঁড়িয়েছিল, কিন্তু জগন্নাথ যা দেখেছে তা আরো ভয়ঙ্কর। তার মতো ভালোভাবে হয়তো আমি বলতে পারবো না, তবে ওই ছাদের ওপরেই একদিন সন্ধ্যার একটু আগে কি একটা কাজ এসে উঠেছিল। সেদিন আকাশ পরিষ্কার ছিল। আমি যেদিন উঠেছিলাম সেদিন আকাশে মেঘ ছিল। তবে ব্যোমকেশ বাবু, চাঁদের আলো যেমন সময় ছিল, তবে জগন্নাথ রাতের বেলায় চাঁদের আলোয় ছাদের ওপর কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছে। একটা নয়, দুটো কালো ছায়া। আর তারা শুধু দাঁড়িয়েই ছিল না, ছুটে এসে জগন্নাথকে ধরতে গিয়েছিল। সর্বনাশ, বলেন কি? দুটো ছায়ামূর্তি তাকে ধরতে এসেছিল? কিন্তু অলোকবাবু, আমি নিজে সামান্য লেখালেখি করে থাকি, তবু আমি নিজের ব্যাপারটা এখনো বুঝতে পারিনি। আমাদের এই শহরে এমন একটা জায়গায়। অজিত, তোমার সামান্য ভুল হচ্ছে। শহরের মানে যে সমস্ত জায়গায় ভালো কিংবা লোকজন গাড়ি ঘোড়া দিয়ে পরিপূর্ণ হবে তা কিন্তু নয়। অলোকবাবু যে জায়গাটার কথা বলছেন সেটা কিন্তু একটু শহরের ভেতরের দিকে। সেদিকে লোকজনের যাতায়াত খুব একটা নেই। তাছাড়া অলোকবাবুর বাড়ির আশেপাশে দুটো পুরনো পরিত্যক্ত বাড়ি ছাড়া আর তেমন কিছুই নেই। একদিকে বোধহয় ফাঁকা মতো একটা জায়গা রয়েছে, অন্যদিকে একটা ছোট রাস্তা। সামনের দিকে এসে সেটা বড় রাস্তার দিকে গেছে। সামনের দিকে যে কটা বাড়ি আছে সেগুলো এমনই বড় বড় বাড়ি যে লোকজনেরা সন্ধ্যের পর ওই পথে বেরোবে এমন কোনো সম্ভাবনা নেই।
অর্থাৎ গোটা জায়গাটাই নির্জন থাকে। তাই এমন একটা জায়গায় যদি কোনো একটা অপরাধ হয়ে যায়, তাহলে তো তা দেখার কিংবা মোকাবিলা করার জন্য আর কাউকেই পাওয়া যাবে না। দেখুন, আমি বুঝতে পারছি আপনারা গোটা ব্যাপারটাকে এড়িয়ে দিতে চাইছেন। আসলে ভূত বলে যে কিছু হয় তা আমি নিজেও পুরোপুরি বিশ্বাস করি না, আবার অবিশ্বাসও করি না। আমেরিকাতেও এমন কিছু ঘটনা আমার জানা আছে যাকে কোনোভাবেই অবিশ্বাস করা যায় না। তবে এখানে ওই ছায়ামূর্তি দেখার পরেই তো আসল ব্যাপারটা শুরু হলো। তারপরে নিচে এসে দেখলাম আমার কাজের লোককে রাতের বেলা ঘুমোতে। এমন সময় ছাদের ওপর ধূপধাপ শব্দ হচ্ছিল, যেন মনে হচ্ছে কারা যেন ছাদের ওপরে এপাশ থেকে ওপাশে দৌড়ে চলে গেল। তারপরে আবার যেন মনে হলো প্রায় 10 জন একসাথে ছোটাছুটি করছে। তারপর চারপাশটা ফাঁকা, একেবারে পরিষ্কার, কোথাও কিচ্ছু নেই। জানলা খুলে একদিন বাইরের দিকে তাকিয়েছিলাম, কিচ্ছু দেখতে পাইনি। জানলা থেকে বাইরের পেছনের দিকে ভাঙা পাঁচিলটাও দেখা যায়। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করে দেখতে পেলাম ভাঙা পাঁচিলের ওপরে বসে কে যেন এদিকেই দেখছে। ব্যাপারটা দেখে আমি বেশ চমকে উঠেছিলাম। সঙ্গে সঙ্গে 2 হাতে চোখ ঢেকে ফেলি। তারপর একটা হাসির শব্দ শুনতে পেলাম। বিশ্বাস করবেন না ব্যোমকেশবাবু, আসলে বিশ্বাস অবিশ্বাস কোনোটাই করছি না। গোটা ব্যাপারটা ভালো করে দেখার জন্য আমাদের একবার আপনাদের বাড়ি যেতে হবে। আপনার বাড়িতে গিয়ে কয়েকটা জিনিস ভালো করে দেখা দরকার। তাছাড়া যে কাজের লোকটির কথা আপনি বলছেন, জগন্নাথ, তার সঙ্গেও ভালো করে কথা বলতে হবে। সে কাউকে নিচের দিকে ছুটে আসতে দেখেছে, তার মানে সে সেই ছায়ামূর্তিগুলোর বর্ণনা ভালোভাবেই দিতে পারবে। অজিত, তোমার কোনো সমস্যা নেই তো? সমস্যা নেই কোনো, কিন্তু আজ নয়, কাল কাল যাওয়া যাক। আজ আমার একটু দোকানে যেতে হবে। আমারও মনে হয় সেটাই ভালো হবে। আপনারা ওখানে গিয়ে ব্যাপারটা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন। তবে একটু তাড়াতাড়ি করবেন, বেশি দেরি করবেন না। আসলে রাত হলেই এমন একটা ব্যাপার হচ্ছে যে আমি ভালোভাবে ঘুমোতে পারছি না। জানলায় যে কারা এসে যেন ধাক্কা দিচ্ছে, মাঝে মাঝে মনে হচ্ছে জানলা না খুললে জানালা এক্ষুনি ভেঙে ফেলবে। তারপরে আবার সবকিছু চুপচাপ হয়ে যায় নিজে থেকে। আমি নতুন এসেছি, তাছাড়া আশেপাশের লোকজনদের সঙ্গে তেমন বেশি সাক্ষাৎ হয়নি। এমন একটা ব্যাপার যদি কেউ জানতে পারে তাহলে তো নিশ্চয়ই আমায় ম্যাড ভাববে। তাছাড়া ওই পেছনের দিকের পরিত্যক্ত বাড়িটায় অনেক বছর আগে একটা খুন পর্যন্ত হয়েছিল। বলা তো যায় না, কোনো স্পিরিট টিরিট যদি এসে থাকে তখন। থাকতেই পারে, তাতে আপত্তি নেই। তবে মনে রাখবেন অলোকবাবু, ভূতের চেয়ে কিন্তু মানুষ বেশি ভয়ঙ্কর। আপনি এখন ফিরে যান। আপনার ঠিকানাটা ভালো করে আমায় দিয়ে দিন, যাতে কাল আমরা আপনার বাড়িতে গিয়ে পৌঁছতে পারি। তবে হ্যাঁ, আমার কেন জানি না মনে হচ্ছে আপনার কোনো একটা বিপদ হতে পারে। তাই রাতের বেলা যাই হোক না কেন, ঘরের দরজা খুলবেন না। আর আপনার কাছে অস্ত্রশস্ত্র বলতে কিছু আছে? অস্ত্র বলতে তো তেমন কিছুই নেই। একটা লাঠি আছে, আর একটা বাড়িতে রাখা একটা বেশ লম্বা ছুরি। আসলে আমেরিকায় থাকার সময় আমার কাছে একটা রিভলভার ছিল, কিন্তু বুঝতেই পারছেন সেই সমস্ত নিয়ে এখানে আসাটা সহজ ব্যাপার ছিল না। তাই সেটা আমায় সেখানে রেখে আসতে হয়েছে। তার লাইসেন্সও আমার করা ছিল। তবে এখন সম্বল বলতে এইটুকুই। তবে রিভলভার আমি একটা জোগাড় করে নেব, আপনি চিন্তা করবেন না। জোগাড় করাটা খুব সুবিধার হবে না অলোকবাবু। তাছাড়া বিনা কারণে রিভলভার রাখার পারমিশন পুলিশ দেবে না। আর আপনার সেসবের প্রয়োজন নেই। যদি অসুবিধা হয় আমি আপনার বাড়িতেই পুলিশি পাহারার ব্যবস্থা করে দেব, কিন্তু তাতেও একটা অসুবিধা আছে। তাহলে তো বাড়িতে যা চলছে সেটা বন্ধ হয়ে গেলে আমি আর কাউকে কিছু দেখাতে পারবো না। কিন্তু সমস্যাটা যদি আবার শুরু হয়? এটাই তো আমি বলতে চাইছিলাম। আপনি আজ ফিরে যান। আমি কাল গিয়ে আপনার বাড়ির সমস্যাটা দেখে তারপর একটা সিদ্ধান্ত নেব। তবে হ্যাঁ, কাল সকালে যখন যাব তখন আপনার কাজের লোকটিকে বাড়িতেই রাখবেন। তার সঙ্গে আমি কথা বলবো কিন্তু। বেশ অনেকক্ষণ ধরে ব্যোমকেশ আর অলোকবাবুর কথাবার্তা হলো। তারপর অলোকবাবু বেরিয়ে যেতেই ব্যোমকেশ একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, তোমার কি মনে হয় এইসব সত্যি নাকি? তোমার চেনা একটা বাড়িতে গেলাম, কি যেন নাম ছিল, ছেলেটা তোমায় চিঠি লিখে পাঠালো। তারপর তো আর ওই বাড়িতে গিয়ে দেখলাম কি সব অদ্ভুত সব ব্যাপার। আমি বুঝতে পারলাম যে ব্যোমকেশ কার কথা বলছে। মাত্র 3 মাস আগে আমরা আমার পরিচিত একজনের চিঠিতে একটি জায়গায়
একটা অদ্ভুত কেসের সমাধান করেছিলাম। যদি আমরা না যেতাম তাহলে হয়তো ওদের প্রাণ সংশয় হয়ে যেতে পারত। তারপরে আবার এমন একটা কেস। আমিও মনে মনে বেশ কৌতূহল অনুভব করলাম, বিশেষ করে অলোকবাবু এবং তার কাজের লোক, যে কাজের লোক ছায়ামূর্তিটাকে দেখেছে। দুটো ছায়ামূর্তি কাজের লোকটি নিচের দিকে ছুটে আসতে দেখেছে। সত্যি সত্যি কি ওরা এমন কিছু দেখেছে, নাকি এটা ওদের মনের ভুল? তবে তবে দুজনেই একই ভুল করে কি করে? ছাদের ওপর দিয়ে ছুটে যাওয়া এবং ভাঙা পাঁচিলের ওপর বসে থাকা। ব্যোমকেশ মাঝে মধ্যেই বলে, আমাদের কাজ হলো একটা প্যাটার্নের, যে যেই পেশার সঙ্গে যুক্ত থাকুক না কেন, একটা প্যাটার্ন কিংবা একটা নির্দিষ্ট পদ্ধতি সে অবলম্বন করবে। এই যে মনে করো পুলিশেরই কথা, পুলিশের যেমন সারাদিনের কাজের একটা সময় আছে, সেই সময়ের মধ্যেও তার একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি মেনেই সে কাজগুলো করবে। আর তেমনই মনে করো একজন চিত্রশিল্পী, সেও কিন্তু একটা পদ্ধতি মেনে তার আঁকার কাজটা করবে। কিন্তু চিত্রশিল্পী যদি পদ্ধতি মেনে আঁকার কাজটা করে, তাহলে সমস্ত আঁকা কি তার একরকম হয়ে যাবে না? মানে আমি বলতে চাইছি, শিল্পীরা একটু এলোমেলো অগোছালো হয়। তুমি আমার কথাটা ঠিক বুঝতে পারলে না। আমি কাজের বাইরের টুকুকে বললাম। মানে মনে করো তুমি সকালে উঠে হাত মুখ ধুয়ে চা খেয়ে দোকানের কাজে তদারকি করতে বেরিয়ে পড়লে, আবার দুপুর 2টো নাগাদ ফিরে এলে, এসে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে নিয়ে বিকেল 5টা নাগাদ কিংবা তার একটু পরে গেলে, আবার ঘন্টা 2-এর মধ্যে সেখান থেকে চলে এলে। এই গোটা ব্যাপারটাই কিন্তু একটা প্যাটার্নের মধ্যে রয়েছে। এবার তুমি বলো, এই পদ্ধতির মধ্যে আর এই সময়ের মধ্যে তুমি যা যা করছো সেটা কি পদ্ধতির বাইরে? সবটুকুই হলো পদ্ধতি, নিয়ম মাফিক রোজনামাচার কাজ যাকে বলে। তবে সাধারণ নিয়ম মাফিক রোজনামাচার থেকে এই শিল্পীদের রোজনামাচার ব্যাপারটা একটু আলাদা হয়। বুঝলাম, কিন্তু আমায় এত কথা বলার কারণ কি? কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে এগুলো কোনো কাজে লাগে না। এই নিয়ম মাফিক রোজনামচা কিংবা হিসেব করে কোনো কাজ করা, তাদের ক্ষেত্রে ব্যাপারটা যেমন ভালো হয়, আমার আবার সেটা খারাপ। মাঝে মাঝে এই নিয়ম মাফিক ব্যাপারটা, তাদের এই অভ্যাসটা তাদের সমস্যায় ঢেলে দেয়। আবার মাঝে মাঝে অভ্যাসটাই তাদের অনেক কিছু করিয়ে নিতে পারে। যারা পেশার সঙ্গে পদ্ধতি মিশিয়ে কাজ করতে পারে, তাদের সব কিছুই একটা সরল রেখায় চলে। আর বাকিদের মাঝে মাঝে যেমন উপরের দিকে যায়, তেমনই আবার নিচের দিকে নেমে আসে। ব্যোমকেশ যে কি বলল সেটা আমি ভালো করে বুঝতে পারলাম না। তবে কিছু একটা ব্যাপার রয়েছে যেটা সে গভীরভাবে ভেবেছে, এবং সেটা আমি বুঝতে পারছি না। মনে মনে বেশ কৌতূহল বোধ করলাম। আর ঠিক তখনই পুটিরাম এসে জানালো, ও দাদাবাবু, রান্না শেষ হয়েছে, স্নান করতে চান, একটু পরে খেতে দেবো। পরদিন সকালে অলোকবাবুর দেওয়ার ঠিকানা মতো ভদ্রলোকের বাড়িতে পৌঁছে গেলাম। পথে ব্যোমকেশ জানালো, ভদ্রলোক যখন আমেরিকাতে থাকতেন তখন তার নাম কিন্তু অলোক ছিল না, তখন তার নাম অন্য কিছু ছিল, ছিল অ্যান্টনি। কি মনে করে অলোকবাবু নিজের ধর্ম পরিবর্তন করেননি সেখানে থাকাকালীন সময়ে? অলোকবাবু বলেন সেই সমস্ত কিছুই নাকি তার প্রয়োজন হয়নি, তাকে শুধু নামটাই পরিবর্তন করতে হয়েছিল সেখানকার ওই লোকজনদের সাথে মিশে থাকার জন্য। বাইরে থেকেই সমস্ত কিছু কঠিন বলে মনে হয় অজি। আসলে ভদ্রলোকের বাবা যখন সেখানে গিয়েছিলেন, সেখানে তার চেনা দুজন ইতিমধ্যেই ছিল, তাদের সাহায্যেই তিনি ব্যবসাটা তৈরি করতে পেরেছিলেন। যতদূর শোনা যায় তাদের একটা হোটেলের ব্যবসা ছিল, ওই মনে করো খাবারের হোটেল। সেইটাকেই অলোকবাবু বড় করেছিলেন। তার সাথে সেখানকার একজন ভাগিদার হিসেবে লোকও ছিল। তারপর কিছু একটা সমস্যা হয়, তিনি সেখান থেকে চলে আসেন। তবে আসলে নাকি সেই ভদ্রলোকের সেই অংশীদার তাকে রীতিমতো ঠকিয়েছিল। এত কিছু আমার জানা ছিল না। ব্যোমকেশের কাছ থেকে এই সমস্ত কথা শুনে বুঝতে পারলাম অলোকবাবু একটু মনক্ষুণ্ণ হয়ে আমেরিকা থেকে এদেশে ফিরে এসেছেন, আর তাই তিনি এভাবে এখানে নিঃসঙ্গ জীবন কাটাতে শুরু করেছেন। তিনি যে আমেরিকায় যাবেন না সেটাও ভালো করে বোঝাই যায়। আমরা গিয়ে পৌঁছতেই দেখি বাড়ির বাইরে একটা ছোট গেট। গেটের ভেতরের দিকে বেশ খানিকটা জায়গা ধরে পাঁচিল দিয়ে ঘেরা, আর তার মাঝেই একটা দোতলা বাড়ি। ওপরের দিকে মাত্র একটি ঘর রয়েছে। দরজা খুলে ভেতরে ঢুকতে যাব, এমন সময় একজন বাইরের দিক থেকে আমাদের দিকে এগিয়ে এলো। ছাপোষা চেহারা, পরনে অতি সাধারণ একটা জামা, চেহারাটা রোগাটে, আর মাথার চুল ছোট ছোট করে ছাঁটা।
চোখে অদ্ভুত একটা দৃষ্টি। লোকটি বলল, কে আপনারা? এখানে কি চাই? আমি কিছু একটা বলতে চাচ্ছিলাম, তার আগেই ব্যোমকেশ বলল, ভালোই হলো আপনার সঙ্গে দেখা হয়ে গেল। আচ্ছা, অলোকবাবুর বাড়ি কি এটাই? অলোক সামন্ত, যিনি সম্প্রতি এখানে বাড়ি কিনে থাকতে এসেছে। অলোকবাবুকে আপনারা জানেন? এই জগন্নাথ, এই দেখ, তোর বাবুর সঙ্গে দেখা করতে এসেছে। লোকটা সামান্য হেসে নমস্কার করে সামনের দিকে চলে গেল। সোজা তাকিয়ে দেখা গেল রাস্তাটা যেখানে বেঁকে গিয়েছে সেই দিকে একটা চায়ের দোকান রয়েছে। আমরা যাচ্ছি উল্টো পথে, এই পথ দিয়েও বড় রাস্তার দিকে যাওয়া যায়। আমি বললাম, আমি তো ভাবলাম এটাই জগন্নাথ। ব্যোমকেশ মাঝে মাঝে এমন সংক্ষিপ্ত উত্তর যখন দেয় তখন বোঝাই যায় যে সে কিছু ভাবছে, তবে এখন হয়তো ভাবার কিছুই হয়নি। আমরা অলোকবাবুর ঘরটা ভালো করে না দেখলে তো কিছুই বলতে পারবো না। লোকটা চিৎকারেই বোধহয় একজন লোক বেরিয়ে এসেছিল, তার গলায় একটা গামছা জড়িয়ে রাখা। জগন্নাথ ঘরের ভেতরে চলে গেল। আমাদের ছোট্ট উঠোন পেরিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে তারপর বারান্দার মতো একটি জায়গায় বসতে দিল। সেখান থেকেই পাশাপাশি দুটো ঘরের বন্ধ দরজা দেখা যায়। এক পাশ দিয়ে ছোট্ট একটা সিঁড়ি ওপরের দিকে উঠে গেছে, সেই সিঁড়ি দিয়েই বোধহয় ছাদে যাওয়া যায়। তাছাড়া অন্য কোনো সিঁড়ি তো চোখে পড়ল না। বাড়িটা বাইরে থেকে দেখতে যতটা ছোট বলে মনে হয়, ভেতর থেকে কিন্তু ততটা ছোট নয়। বারান্দাটাই প্রায় দুটো ঘরের সমান বড়, অর্থাৎ বাড়িটা চওড়ায় ছোট হলেও লম্বায় কিন্তু বেশ বড়। আমরা ভেতরে এসে বসেছি। একটু পরে জগন্নাথ অলোকবাবুকে ডেকে নিয়ে এলো। অলোকবাবু আমাদের দেখে বেশ খুশি হয়ে বললেন, সত্যি সত্যি যে আপনারা আমার বাড়িতে আসবেন সেটা আমি সত্যিই ভাবতে পারিনি। জগন্নাথ, জগন্নাথ, ওনাদের জন্য একটু চা করে আনো। জগন্নাথ চা করতে রান্নাঘরের দিকে চলে গেলে ব্যোমকেশ একবার এদিক ওদিক দেখে নিয়ে বলল, আচ্ছা অলোকবাবু, আপনার সমস্যা যা হয়েছে ছাদে এবং জানলা খুললে বাড়ির পেছনের দিকটায়, বাড়ির ভেতরে কিংবা আপনার ঘরে তেমন কিছু হয়নি তো? ঘরে কিছু হয়নি, ঘরের কেউ ঢুকতে পারবে না। তাছাড়া বাড়ির সামনে কিংবা দিনের বেলায় জগন্নাথ আমি কেউই কিছু দেখতে পাইনি। কিন্তু তার মানে যা হয়েছে তা অন্ধকার নামার পরে। আচ্ছা, জগন্নাথ এই বাড়িতে বিকেলে ঠিক কতক্ষণ থাকে? বিকেলের দিকে জগন্নাথ খুব বেশিক্ষণ থাকে না, এই সন্ধ্যার একটু আগে আগেই চলে যায়। বিকেলের দিকে ওর কাজকর্ম বেশি থাকেও না। চলুন তো একবার ওপরে যাই। ওপরে গিয়ে আপনার ওই ছাদটা আর ওপরের দিকের ঘরটা একবার দেখে আসি। ওটা না দেখলে তো কিছুই ঠিক করে বোঝা যাবে না। যতক্ষণ চা হচ্ছে ততক্ষণ কাজটা সেরে নেওয়া যাক। আমরা তিনজন মিলে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম। সিঁড়ির কাছে দরজাটা বেশ শক্তপোক্ত। দরজাটা ঠেলে খুলে ছাদে পা রাখতেই দিনের আলোর একটা ঝাপটা মারল। ছাদের চারপাশে কোমর উঁচু সমান রেলিং। একপাশে একটা মাঝারি আকারের ঘর, একটা দরজা, অন্য পাশে জানালা। আর ঘরের দরজাটা খুলে ভেতরে ঢুকতেই দেখা গেল ছোট একটা বিছানা একপাশে রয়েছে। তাছাড়া একটা চেয়ার, টেবিল ও টেবিলের পাশে বইপত্র। এই হলো আমার ঘর। এই সাবধান, সাবধান ব্যোমকেশ বাবু। কথাটা বলে হঠাৎ করে অলোকবাবু ব্যোমকেশের দিকে এক পা এগিয়ে যেতেই ব্যোমকেশ একলাপে ঘরের ভেতরে গিয়ে ঢুকলো। আমি ছিলাম সামনের দিকে। ঠিক তখনই একটা বেশ বড় আকারের ভাঙা ইট আমাদের থেকে একটু দূরে রেলিংয়ের এক পাশে এসে লাগলো। সঙ্গে সঙ্গে ব্যোমকেশ ঘরের ভেতরে উঠে দাঁড়ালো। তারপর দেওয়ালের গা ঘেঁষে উঠে গেল রেলিংয়ের একদিকে। মনে হলো ইটের ঠেলাটা ছুটে এসেছে বাড়ির পেছনের দিকে ভাঙা পাঁচিল যেখানে রয়েছে সেই দিক থেকে, কিন্তু কেউ কোথাও নেই। পেছনের দিকে বাড়িটা একবার দেখতে পেলাম, দোতলা, ওপরে একটা ঘর রয়েছে। ঘরের জানালা কিন্তু ভাঙা। ঘরের ভেতরটায় এখান থেকে ভালোভাবে দেখা যায় না, অন্ধকার মতো। সঙ্গে সঙ্গে ব্যোমকেশ আর অলোকবাবু দ্রুত পায়ে নেমে গেল নিচের দিকে। যাওয়ার আগে আমাকে বলল, অজিত, ছাদের ওপরের দিকে দাঁড়িয়ে থাকো, বাড়িটার দিকে একটু নজর রাখো এবং আশেপাশে দেখো কিছু দেখতে পাও নাকি। অলোকবাবু হতভম্ব হয়ে গিয়েছিলেন। তিনি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ব্যোমকেশের পেছনে ছুটে গেলেন। ততক্ষণে জগন্নাথও বাইরে বেরিয়ে এসেছে। আমরা তিনজনে বাড়ির পেছন দিকে ভাঙা দেওয়ালটার কাছে গিয়ে দাঁড়ালাম। ব্যোমকেশ একবার দেওয়ালের ফোকর দিয়ে উকি মেরে দুদিকটা দেখে নিল। তারপর কেমন যেন হতাশ ভঙ্গিতে আমাদের দিকে তাকিয়ে বলল, কিছু দেখতে পেলে অজিত? না, কোথাও কিছুই নেই। তাহলে এই দুপুরবেলা ঢিলটা ছুড়ল কে? এ তো মানুষের কাজ নয়।
মানুষের কাজ এটা হতেই পারে না। আমি তো আগেই বলেছি বাবুকে। কাল কাল দুপুরে কি হয়েছিল মনে নেই? সত্যি ব্যোমকেশ বাবু, এখন তো আমারও একটু একটু ভয় হতে শুরু করেছে। কোথা থেকে যে কি হচ্ছে, কালকেও এমন একটা ব্যাপার হয়তো। ওরা চলে এলো। ওপরের ঘরটা আমরা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। জানলাটা বাড়ির পেছন দিকে। জানলাটা তখন বন্ধই ছিল। ঘরের মধ্যে দরজা থেকে আলো এসে ঘরে ঢুকলো। কাল কি হয়েছিল? কাল দুপুরে এমন সময় কিংবা তার একটু আগেই হবে, নিজে থেকে জগন্নাথ আমায় ডাক দিল নিচে যাবে বলে। ঘর থেকে সবে বেরিয়েছি, এমন সময় মনে হলো এবং ঘরের দরজার একপাশে দেওয়ালের কাছে কেউ যেন একটা দাঁড়িয়ে আছে। আমি বাইরে বেরোতে যেতেই ছিটকে গেল পিছনের দিকে। তারপর আর কাউকে দেখতে পেলাম না। বাইরে বেরিয়ে আসতে যাব, ঠিক এমন সময় এমনই একটা মস্ত বড় ঢিল আমার কাঁধের একপাশে এসে লাগলো। এখনো সেখানে ব্যথা হয়ে রয়েছে ব্যোমকেশবাবু। মস্ত সেই ঢিলের ঘায়ে বেশ আঘাত পেয়েছিলাম, ভয়ও পেয়েছিলাম বিস্তর। দিনে দুপুরে এমন ভাবে ঢিল মারে কি আবার? সঙ্গে সঙ্গে চিৎকার শুনে জগন্নাথও ছুটে এসেছিল। হ্যাঁ বাবু, আমি তো বাবু চিৎকার শুনে ছুটে এলাম। চারপাশে খুঁজে দেখলাম, ঘরের মধ্যে লাঠিটা নিয়ে বেরিয়েছিলাম। কে এমন কাজ করছে, যদি তাকে পাই তার মাথাটা আজ ভাঙবো। কিন্তু না, কেউ কোথাও নেই। দিনের বেলা এমন ভাবে ঢিল কে মারলো? ব্যোমকেশ কিন্তু মুখে কিছু বলল না, চুপ করে রইল। অলোকবাবু আবার বললেন, বড়ই সমস্যা হচ্ছে ব্যোমকেশবাবু এখানে থাকতে। এমন চলতে থাকলে তো আর বেশি দিন এখানে থাকা যাবে না। এভাবে মৃত্যুর সঙ্গে তো আর ঘর করা যায় না। কিন্তু আমি তো কারোর কোনো ক্ষতি করিনি। আমেরিকা থেকে এখানে এসে একটা বাড়ি নিয়ে চুপচাপ থাকতে চেয়েছি। আর এখন যে কি হচ্ছে তা তো কিছুই বুঝতে পারছি না। বাবুকে তো আমি বলেছি, একদম চিন্তা করবেন না, আমি সব সময় আছি। মানুষ হোক আর যাই হোক না কেন, কোনো চিন্তা করতে হবে না। দরকার হলে রাতের বেলা আমি এখানে লাঠি নিয়ে পাহারা দেব। আচ্ছা জগন্নাথ, তুমি কি দেখেছিলে বলো তো? আর তুমি নাকি দুটো ছায়ামূর্তিকে দেখতে পেয়েছিলে একদিন? একদিন নয় বাবু, আরো একদিন দেখেছিলাম। একদিন বিকেলের দিকে বাড়ির পেছনের দিকে গেছিলাম, ওই রান্না করা সবজির খোসা ফেলতে। বাড়ির পেছনের দিকেই ছোট একটা ফাঁকা জায়গা রয়েছে। ওখানটা অনেকেই নোংরা আবর্জনা ফেলে যায়। ওখানে নোংরা ফেলতে গেছিলাম। ওই ঝুড়ি নিয়ে সবজির খোসা ফেলে চলে আসতে যাব, এমন সময় কে যেন হেসে উঠল। আর সঙ্গে সঙ্গে স্পষ্ট তাকিয়ে দেখলাম, ওই যে পাশের যে বাড়িটা, ওই বাড়ির ভাঙা জানলায়, সেই জানলার কাছে কেউ যেন একটা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আর সে হাসছিল বাবু। বিকেলের দিকে অল্প আলোতে আমি স্পষ্ট দেখতে পেলাম কেউ একটা একটানা হেসে চলেছে। গায়ে একটা ওই সাদা রঙের শাড়ি। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল একটা কথা, আরে ওই বাড়িটা তো অনেক বছর আগের। কে যেন মারা গেছিল। একটা খুন হয়েছিল। তারপর থেকেই তো ওই বাড়িতে আর কেউ থাকে না। বাড়িটা পরিত্যক্ত। ওই বাড়িটা তো ভেঙে ফেলা হবে শুনেছি, কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো কাজ হয়নি। আমরা নিচের তলায় বারান্দার কাছে এসে পড়েছিলাম। আবার চায়ের কাপে চুমুক দিতে দিতে ব্যোমকেশ বলল, তার মানে আপনি বলতে চাইছেন আপনি থাকুন, সেটা তার পছন্দ হচ্ছে না। তারা মানুষ নয়, অন্য কিছু। তাদের এই দেখা যায় আবার দেখা যায় না। দিনের আলোই অন্ধকার থেকে তারা ঢিল ছোড়ে, তাই তো? কিন্তু আপনার তো বিপদের ঝুঁকি রয়েছে। আমি বলবো আপনি এই বাড়িটা ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যান। কিন্তু ব্যোমকেশবাবু, বাড়িটা তো বেশ টাকা দিয়ে কিনেছি। এখানে আমার একজন পরিচিত ছিল, তার সাথে যোগাযোগ করেই বাড়িটা কিনতে হয়েছে। এই মুহূর্তে বাড়িটার কথা চারিদিকে ছড়িয়েও গেছে। এমন একটা বাড়ি তো কেউ কিনতেও চাইবে না। কিনতে চাইলেও যে টাকায় আমি কিনেছি তার 4 ভাগের 1 ভাগ টাকাও পাবো না, অর্থাৎ পুরোটাই আমার লস। কিন্তু ব্যোমকেশ, এমন একটা ব্যাপারে এমন একটা ভয়ের জন্য ওনাকে বাড়িটা ছেড়ে দিতে হবে? তাতে ওনার লোকসান হবে। কিন্তু সবসময় এভাবে সাহস কিংবা মনের জোর দেখিয়ে কিছু করা উচিত নয়। আপনার বাড়িতে তো টেলিফোনের কানেকশন নেই। কাছাকাছি টেলিফোনের কানেকশন আছে কোথাও? বা আপনি চাইলে টেলিফোন করতে পারবেন এমন কোনো জায়গা আছে? আছে। এই আমি যার সোর্সে এখানে এসেছি এবং বাড়িটা কিনেছি, সে আমার একজন চেনা ব্যক্তি। তার বাড়িতে টেলিফোন আছে। আপনি চাইলে তার কাছ থেকেই আমি টেলিফোনটা আনবার ব্যবস্থা করতে পারি। কিন্তু আপনি টেলিফোনটা করবেন কাকে?
একটা গুরুত্বপূর্ণ টেলিফোন করার আছে। আর আমায় যদি একটু তার বাড়িতে নিয়ে যান, একবারে তার সঙ্গে কথা বলে আসা যাবে। আমার মনে হয় না আপনার তাতে কোনো আপত্তি থাকবে। আর ওই যেটা বললাম, ওই বাড়িটা আপনাকে ছেড়ে দিতে হবে। আমি ব্যোমকেশের কথায় কেমন যেন অবাক হয়ে গিয়েছিলাম। ব্যোমকেশকে কখনো এমন কথা আমি বলতে শুনিনি। তাছাড়া এই বাড়িতে যেটা আছে বলে ওরা প্রমাণ করতে চাইছে সেটা মানুষ না, অর্থাৎ ভূত প্রেতের কাজ। এ সমস্ত ব্যোমকেশ কখনোই বিশ্বাস করে না। যদি আমি এ ব্যাপারে কিছু বলি তাহলে সেটা হেসে উড়িয়ে দিয়ে বলে, ভূত প্রেত আছে, অবশ্যই আছে, সেটা আমি নিজেও মনে করি। কিন্তু সেটা আছে মানুষের ভেতরে, মানুষের মনের ভেতরে যেখানে ভয় থাকে, সেখানেই ভূত প্রেতের বাস। কিন্তু ব্যোমকেশ তুমি অস্বীকার করে বললে তো আর হবে না। অনেক জ্ঞানী মানুষ এবং বিখ্যাত মানুষ ভূত প্রেতের কথা বলে থাকে। দেখো, আমাদের বাংলার অনেক মানুষও সে সমস্ত কথা বলেছে। এমনকি নেতাজি সুভাষচন্দ্র বসু কিংবা স্বামী বিবেকানন্দ পর্যন্তও কিন্তু আত্মার অস্তিত্বে বিশ্বাস করতেন। এটাই হলো সমস্যা অজিত। আত্মার অস্তিত্ব আর ভূত প্রেত, এই দুটোর মধ্যে অনেকটা বিভেদ আছে। সেটা তুমি বুঝবে না। তোমাদের ভাবনা তোমাদের কাছেই থাক, আমার সামনাসামনি না পড়লেই হলো। ব্যোমকেশকে আজ এমন কথা বলতে শুনে অবাক হলেও মনে মনে কিছু একটা আন্দাজ করতে পারছিলাম। ব্যোমকেশ চুপ করে আছে, বেশি কথা বলছে না। এমন চুপ করে থাকা মানে সে গভীরভাবে কিছু ভাবছে। ব্যোমকেশ, আমি আর অলোকবাবু হেঁটে গিয়ে পৌঁছলাম বেশ খানিকটা দূরে একটা বাড়িতে। এই বাড়িটাও বেশ বড় সড়ো। একটু পুরনো আমলের বাড়ির দরজার কাছে গিয়ে ধাক্কাধাক্কি করতে একজন ভদ্রলোক দরজা খুললেন। আমাদের দেখতে পেয়ে অলোকবাবু একটু অবাকই হলেন। বললেন, কি ব্যাপার, আপনি এখন এখানে? আর তাছাড়া আপনার সঙ্গে? আসলে সমস্যার কথাটা ওনাদের বলেছিলাম, সেই কারণেই ওরা আমার বাড়িতে এসেছে। এদের মনে হয় আপনি চেনেন। চিনব না কেন? ইনি হলেন সেই স্বনামধন্য গোয়েন্দা ব্যোমকেশ বক্সী, আর তার সঙ্গে তার বন্ধু সহকারী ওই অজিত বন্দ্যোপাধ্যায়। জয়ন্তবাবু, আপনার সমস্ত কথাই ঠিক আছে, তবে আমি গোয়েন্দা নই, আমি একজন সত্যান্বেষী মাত্র। গোয়েন্দা শব্দটা আমার ঠিক ভালো লাগে না। জয়ন্তবাবুর ঘরের ভেতরটা বেশ সাজানো গোছানো, দোতলা। পুরোনো আমলের বাড়ি হলেও ঘরের ভেতরে চেয়ারের মাঝখানে কাঠের গোল সেন্টার টেবিল, একপাশে দামি পাথরের ফুলদানি রয়েছে এবং ঘরের এদিকে ওদিকে শৌখিনতার ছাপ ছড়িয়ে রয়েছে। জয়ন্তবাবুর স্ত্রী এসে আমাদের সামান্য চা দিয়ে গেলেন ও সামান্য আলাপও করলেন। এরপর অলোকবাবু সরাসরি কাজের কথা বললেন। জয়ন্তবাবু, আসলে ওই বাড়িতে থাকার যে সমস্যাটা হচ্ছিল সেই ব্যাপারেই ব্যোমকেশ বাবুকে আমি ডেকে পাঠিয়েছিলাম। আসলে তুমি তো জানোই আমার ওখানে থাকাটা ক্রমে ক্রমে কেমন যেন অসুবিধার হয়ে উঠছিল। আপনার সমস্ত কথাই আমার জানা, কিন্তু আপনাকে তো সবই বলেছি, এই মুহূর্তে বাড়িটা এইভাবে কেউ কিনতে চাইবে না। তাছাড়া আপনার বাড়িতে যে ভূতের উপদ্রব চলছে সে কথা সকলেই এর মধ্যে জেনে গিয়েছে। আচ্ছা জয়ন্তবাবু, অলোকবাবুর বাড়িতে যে ভূত প্রেতের উপদ্রব চলছে সে কথা সকলে জেনে গেল কি করে? দেখুন অলোকবাবু, বাড়িতে যে সমস্যাটা হচ্ছে সেটা অনেক দিন ধরেই হচ্ছে। তাছাড়া এখানে আসার আগে কিন্তু আমি অলোকবাবুকে এই ব্যাপারে একবার সাবধান করেছিলাম, তিনি এই ব্যাপারে তেমন কিছু শোনেননি। তাছাড়া সত্যি বলতে আমারও যে এই সমস্ত কিছু খুব একটা বিশ্বাস ছিল সেটা নয়। এরপর যখন বাড়িটা কেনা হলো, তারপরে অলোকবাবু থাকতে শুরু করলো, তারপর থেকেই এমনটা হচ্ছে। তার মানে এতদিন বাড়িটা ফাঁকা ছিল, তখন এমন কোনো সমস্যা হয়নি। অলোকবাবু থাকতে শুরু করার পরেই এমনটা হয়েছে। পাশাপাশি 3টে বাড়ির মধ্যে পুরনো আর পরিত্যক্ত বাড়ি বলতে পাশের দুটো। অনেক পুরনো হলেও এই বাড়িটার অবস্থা খুব একটা খারাপ ছিল না। আমার আগেও একজন বাড়িটা বিক্রি করতে চেয়েছিলেন। আসলে এক ভদ্র মহিলা এই বাড়িতে থাকতেন, আর তিনি একাই থাকতেন। তার মেয়ের বিয়ে হয়েছে পাশের শহরে, সেখানেই মেয়ের কাছে তিনি চলে গিয়েছেন। বাড়ি বিক্রি করে টাকা পয়সা নিয়ে সে একেবারের মতো চলে গিয়েছেন। আসলে এখানে তো একা দেখার মতন কেউ নেই। তার মেয়েই এই বাড়িটা বিক্রি করতে চেয়েছিল, আর তখনই বাড়িটা আমি ওই অলোকবাবুর নামে করে দিই। এবার কি করে বুঝবো বলুন তো, যেমন একটা ব্যাপার শুরু হবে। আচ্ছা, ওই বাড়িতে যে এমন ব্যাপার হচ্ছে, অলোকবাবু আর জগন্নাথ ছাড়া আর তো কেউ দেখেনি। আপনি কখনো ওই বাড়িতে রাতের দিকে গিয়েছেন? মানে আমি বলতে চাইছি, ওরা দুজন ছাড়া অন্য কেউ ওই সমস্ত ব্যাপার শুনেছে কিংবা দেখেছে?
পেছনের দিকে ওই যে দোতলা বাড়িটা আছে সেখানেই অনেকে অনেক কিছু দেখেছে। আমিও দেখেছি যে ভাঙার বাড়ির ওই ভেতরে মাঝে মাঝে আলো জ্বলে ওঠে, কথাবার্তাও শোনা যায়, মাঝে মাঝে জানালার কাছে কাউকে দাঁড়িয়ে থাকতেও দেখা যায়। কিন্তু এই বাড়িতে তেমন কিছুই প্রথমে কিন্তু শুনতে পাইনি। হঠাৎ করেই এখন ব্যোমকেশ হঠাৎ করে একটা অদ্ভুত প্রশ্ন করে বসল। বলল, আচ্ছা, এই যে পেছনের দিকের বাড়িটা এবং তার একপাশে একটা ছোট্ট একতলা বাড়ি আমি দেখেছি, এই দুটো বাড়ি কে কিনেছে? আমরা যতদূর খবর পেয়েছি ওই দুটো বাড়ি বিক্রি হয়ে গেছে। পিছনের বাড়ি দুটোর মধ্যে ছোটটা হচ্ছে আমি কিনেছি, আর দোতলা বাড়িটা অন্য একজনের। যদি না অলোকবাবু আমায় এখানে আসার কথা বলতেন এবং একটা বাড়ি দেখার জন্য বলতেন, তাহলে সত্যি বলতে বাড়িটা কিনতে প্রায় অনেক টাকাই লেগেছে। সে সময় আমি ওনাকে না নিলে অন্য কেউ নিয়ে নিত। বেশ বেশ, আপনার বাড়িতে তো টেলিফোন আছে, আমার একটা টেলিফোন করার প্রয়োজন ছিল, একটু যদি। ভদ্রলোক ব্যোমকেশকে নিয়ে ঘরের ভেতরের দিকে চলে গেলেন। ওরা চলে যেতে অলোকবাবু আমায় আস্তে আস্তে বলল, অজিতবাবু, আপনি কি কিছু বুঝতে পারছেন? ব্যোমকেশবাবু কি সত্যিই কিছু আন্দাজ করেছে, নাকি কিছুই বুঝতে পারেননি? ব্যোমকেশবাবু হঠাৎ হঠাৎ করে আমার বাড়ি ছাড়ার কথা বলছেন কেন বলুন তো? দেখুন, ব্যোমকেশ কেন আপনাকে বাড়িটা ছাড়ার কথা বলল সে ব্যাপারে কিন্তু আমি কিছুই বলতে পারবো না, কারণ তার সঙ্গে এই ব্যাপারে আমার সাথে কথা হয়নি। তবে আমার মনে হয় সে কিছু ভাবছে। আচ্ছা, আমার একটা কথা আপনি বলবেন? ওই যে বাড়িটার ছাদে আপনি যে ছায়ামূর্তিটা দেখতে পেয়েছিলেন, আর ওই পাশের বাড়ির জানালার ভেতরেও একটা কাউকে দেখতে পেয়েছিলেন, সে দুটো কি একরকম ছিল না আলাদা? ছায়ামূর্তি দেখেছি, বেশি কিছু দেখতে পাইনি। আর ছায়ামূর্তিটা হঠাৎ করেই চোখের সামনে থেকে উধাও হয়ে গেল। তবে পাশের বাড়িতে ওই জানালার কাছে যাকে দেখতে পেয়েছিলাম, সেটা যেন একটা স্ত্রী লোক ছিল। গায়ে সাদা কাপড় মতো একটা কিছু দেখতে পেয়েছিলাম। আমার দিকে তাকিয়ে হাসছিল সে ভয়ঙ্কর অদ্ভুত মুখখানা। তার মানে আপনি নিশ্চিত ওই সমস্ত কাজ কোনো মানুষ করতেই পারে না, আর আপনার উপরে কোনো অদ্ভুত কিছু দৃষ্টি রয়েছে? আচ্ছা, এই বাড়িতে আসার পর থেকে কি এমনটা শুরু হয়েছে, নাকি মাঝখানে ওই সব? বাড়িতে আসার পরে পরেই নয়, এই মাসখানেক ধরেই ব্যাপারটা শুরু হয়েছে। তার আগে সমস্ত কিছু তো ভালোই ছিল। এর মধ্যে জয়ন্তবাবু ও ব্যোমকেশ ফিরে এসেছে। ব্যোমকেশ বলল, আমার পক্ষ থেকে জয়ন্তবাবুকে অনেক ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। তাছাড়া আপনার টেলিফোনটা ব্যবহার করলাম, যদি কিছু একটা করতে পারি তাহলে তো ভালোই হয়। না হলে অলোকবাবুর জন্য অন্য একটা বাড়ি দেখতে শুরু করুন। অন্য বাড়ি দেখতে শুরু করার কোনো প্রয়োজন নেই ব্যোমকেশবাবু। বাড়ি দেখাই আছে, তবে সমস্যাটা কি, ওই বাড়িটা বিক্রি করে এখন খুব বেশি টাকা পাওয়া যাবে না। আসলে এমন একটা বাড়িতে কেউ থাকতে চাইবে না। বাড়িটা বিক্রি করলে সেটা ভেঙে আবার নতুন করে তৈরি করতে হবে। তার আগে ওখানে আরও অনেক কাজ করতে হবে, তাতেও সময় লাগবে। একজনের সঙ্গে আমার সামান্য কথা হয়েছে, তবে তিনি যে টাকা বলছেন তা অলোকবাবুর এই বাড়িটা কেনার প্রায় 5/1 ভাগ। এবার বলুন ব্যোমকেশবাবু, আমি এই বাড়িটা এ সময় বিক্রি করে দিলে তো আমার অনেক টাকা লস হয়ে যাবে। ব্যোমকেশ আর কিছু বলল না। জয়ন্তবাবুর থেকে বিদায় নিয়ে অলোকবাবুর সঙ্গে আমরা বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে এসে ব্যোমকেশ কিন্তু অদ্ভুত একটা প্রশ্ন করল। আচ্ছা অলোকবাবু, আপনি যে এই বাড়িটা কিনেছেন, সেক্ষেত্রে আপনার কাছ থেকে জয়ন্তবাবু কোনো কমিশন নিয়েছে? না ব্যোমকেশবাবু, এখনকার দিনেও এমন অমায়িক লোক আছে তা মানতে হবে। সমস্যায় পড়ে আমি ওনার সঙ্গেই যোগাযোগ করেছিলাম। আসলে সম্প্রতি এখানকার একজন আমাদের ওখানে নিয়ে গিয়েছিল এবং তার সঙ্গেই কথাবার্তা হয়। সে ফিরে এসে অলোকবাবুর সঙ্গেই আমায় যোগাযোগ করিয়ে দেয়। তারপরেই উনি আমায় সাহায্য করেন। তবে সেই সাহায্য বাবদ তিনি কিন্তু আমার থেকে কোনো টাকা চাননি। হ্যাঁ, একদিন আমার বাড়িতে রান্না বান্না করে তাকে খাওয়াতে হয়েছে। বুঝতে পারলাম অলোকবাবু আর জয়ন্তবাবুর মধ্যে সম্পর্কটা বেশ ভালো। ব্যোমকেশ আর বেশি কিছু না বলে সেদিনের মতো আমরা অলোকবাবুর বাড়ি থেকে বাড়িতে ফিরে এলাম। সন্ধ্যের দিকে কি একটা কাজে ব্যোমকেশের ঘরে গিয়েছি, এমন সময় দেখতে পেলাম তার খাতাটা খুলে তাতে কি একটা যেন লিখে চলেছে সে। বললাম, কি হলো, কিছু বুঝতে পারলে? আর তুমি হঠাৎ করে অলোকবাবুকে ওখান থেকে চলে যেতে বললে কেন? যদি কোনো বিপদ হয়ে যায় সেই কারণেই আমি ওকে ওখান থেকে চলে আসতে বলছি। দেখো, তিনি যদি বেঁচেই না থাকেন তাহলে বাড়ি নিয়ে এমন একটা তদন্ত করে কি হবে?
তার মানে তোমার মনে হয় অলোকবাবুর প্রাণের আশঙ্কা রয়েছে? কিন্তু ওই জগন্নাথ নামের কাজের লোকটিকে তিনি যদি রাতের বেলা বাড়িতে রেখে দেন, তাছাড়া তেমন হলে পুলিশের পাহারাও যদি তার বাড়িতে দেওয়া হয়, তাহলে? পাহারাটা সমাধান নয়। আসল কথা হলো তার বাড়িতে এমন কি আছে যার জন্য তার বাড়ির আশপাশ থেকে ওই ছায়ামূর্তিগুলো সরতেই পারছে না। একটা ব্যাপার লক্ষ্য করেছ? ধীরে ধীরে কিন্তু ওদের সাহস বাড়তে শুরু করেছে। অলোকবাবু এবং জগন্নাথ প্রথমে রাতের বেলা এবং তারপরে দিনের বেলায় ওই বাড়িতে এসেছে। কাল যখন আমরা ছিলাম তখন কিন্তু আকাশে রোদের আলো ছিল, তার মধ্যেও ঢিল পড়েছে, অথচ কেউ কোথাও নেই। সেটাই তো আশ্চর্য ব্যাপার। কোথাও কাউকে সত্যি আমি দেখতে পাইনি। এমনকি তোমরা বাইরে চলে যাওয়ার পরেও আমি এদিক ওদিক তাকিয়ে দেখেছি, কেউ কোথাও নেই। সেটাই তো বলছি, কেউ কোথাও নেই, অথচ গায়ে এসে ঢিল পড়ছে। যদি একটা বড়সড় ইটের ডালা ভদ্রলোকের মাথায় এসে পড়ে তাহলে কি হবে বলো তো? জগন্নাথ পাহারা দিতেই পারে, কিন্তু তার চোখ এড়িয়ে কি কিছু হতে পারে না? আমার কিন্তু আর সহ্য হচ্ছে না। তুমি কি সত্যি সত্যি বিশ্বাস করছো যে অলোকবাবুর বাড়িতে যেটা হয়ে চলেছে সেটা সাধারণ কিছু নয়? আসলেই অলোকবাবুর বাড়িতে কিছু একটা রয়েছে? এটাই তো তোমাদের সমস্যা, বুঝলে? একটা কিছু হঠাৎ করে জানা গেলে সেটা যদি সাধারণের চেয়ে একটু আলাদা হয়, সেটাকে তোমরা অতিরঞ্জিত করে ফেলো। এই ব্যাপারটা আমি তো একবারও বলিনি যে আমি বিশ্বাস করছি যে ওই বাড়িতে ভূত আছে। কিন্তু ভূত যদি নাই থাকে তাহলে কোথা থেকে এসে ঢিলটা পড়লো বলো তো? রাতের বেলা ওই বাড়ির ওপরে দরজার কাছে দুটো ছায়ামূর্তিকে জগন্নাথ দেখতে পেয়েছিল। একটা ছায়াকে বাড়ির পেছন দিকে দাঁড়িয়ে থাকতে দেখেছে অলোকবাবুর নিচে। তাছাড়া ওই ভাঙা পুরনো বাড়িটার ভেতরে সেই অদ্ভুত মহিলাকেও। এসব কিছুর ব্যাখ্যা তোমার কাছে কি সত্যি আছে? দেখো, সমস্ত কিছু তো আর অবিশ্বাস করে উড়িয়ে দেওয়া যায় না। যেখানে ওরা নিজেই চোখে কিছু না কিছু দেখেছে সেখানে। আচ্ছা, মনে করো তর্কের খাতিরে কিছুক্ষণের জন্য তোমাদের কথাটা মেনে নিলাম ওই বাড়ির আশেপাশে কিছু অশরীরী রয়েছে, কিন্তু তাতে কি বোঝা যায়? এতদিন বাদে সেই বাড়িতে কেউ থাকতে এসেছে এবং সেই অশরীরীর উপদ্রব তাকে সেখান থেকে তাড়িয়ে দিতে চাইছে। কিন্তু এই গোটা জায়গাটা ভেঙে চুরে নতুন বাড়িঘর তৈরি করার পরে কি সেখান থেকে অশরীররা চলে যাবে? একটা সহজ ব্যাপার তুমি কেন বুঝতে পারছো না? সব সমস্যার সমাধান থাকে, আর এই সব সমস্যারই কিন্তু একটা মোটিভ থাকে, একটা মোটিভ। অলোকবাবু এই বাড়িতে এসেছেন একটা মোটিভে, এবং তিনি ওই অদ্ভুত কিছু দেখতে পারছেন, তার পেছনেও কিন্তু একটা মোটিভ আছে। মোটিভ তো আমি কিছুই দেখতে পাচ্ছি না। তাছাড়া অলোকবাবু আমেরিকা থেকে এখানে এসেছে থাকার জন্য। তার এখানে আসার মধ্যে তুমি কি মোটিভ খুঁজে পাচ্ছ? অলোকবাবুকে জয়ন্তবাবুর খোঁজ দিয়েছিল এক ভদ্রলোক। অলোকবাবু যখন ওই বাড়িটা কিনতে চেয়েছেন, নিশ্চয়ই জয়ন্তবাবু কিংবা অন্য কেউ এই বাড়িটার কথা বলেছে, তারপরেও তিনি এই বাড়িটা কিনেছেন। কিন্তু জেনে শুনে তিনি যখন এমন একটা বাড়ি কিনেছেন, তাহলে এখন সমস্যায় পড়ে বিক্রি করতে চাইছেন কেন? তুমি বুঝতে পারছো না, অলোকবাবু এই সমস্ত কিছু তোমার মতোই হয়তো বিশ্বাস করতো না, তাই হয়তো তিনি কিনেছেন। অথচ তিনি বলছেন যে আমেরিকায় থাকাকালীন তিনি এমন কিছু ঘটনা দেখেছেন কিংবা শুনেছেন যাতে তার আত্মার উপরে সামান্য হলেও বিশ্বাস তৈরি হয়েছে। তাহলে এখন তুমি কি বলতে চাইছো? এখানে 3টে মোটিভ রয়েছে অজিত। এই 3টে মোটিভ আমায় খুঁজে বার করতে হবে। 3টে মোটিভ খুঁজে বার করতে পারলেই গোটা ব্যাপারটা সমাধান হয়ে যাবে। আর তুমি জয়ন্তবাবুর বাড়ি থেকে কাকে টেলিফোন করলে? যাওয়ার আগে টেলিফোন করে গেলেই তো হতো। সেখানে কি টেলিফোন করার কি প্রয়োজন ছিল? ভালো কথা মনে করিয়েছ। আচ্ছা, আমি যখন টেলিফোনে কথা বলছিলাম তখন সবাই কোথায় ছিল? মানে তোমার কাছে কি অলোকবাবু বসেছিলেন? অলোকবাবু তো আমার কাছেই বসেছিলেন, তবে একবার জল খাওয়ার জন্য ঘরের ভেতরে গিয়েছিলেন, কারণ তখনও জয়ন্তবাবু সেখানে এসে পৌঁছয়নি। জল খাওয়ার জন্য? মানে জয়ন্তবাবুর ঘরের দিকে ওই রান্নাঘরটা, জলের জন্য তিনি সেই দিকে গিয়েছিলেন। আর জয়ন্তবাবু মানে? আমি তো ঘরে ঢুকে টেলিফোনটা ডায়াল করেই জয়ন্তবাবুকে চলে যেতে বলেছিলাম। সে কি? কিন্তু জয়ন্তবাবু তো অনেকক্ষণ পরে ঘরে এসেছিলেন। তুমি চলে গেলে তার কিছুক্ষণ পরে অলোকবাবু জল খাওয়ার জন্য ভেতরে গেলেন, তবে তিনি মিনিটখানেকের মধ্যেই ফিরে এসেছিলেন। আমার মনে হলো জল কোথায় রাখা সেটা তিনি বেশ ভালো করেই জানতেন। তবে তার খানিকক্ষণ পরে তুমি যখন এলে, তার কিছুক্ষণ আগে জয়ন্তবাবু ঘরে এসেছিলেন।
জয়ন্তবাবুর বাড়ির বাইরের বসার ঘর থেকে রান্নাঘর পেরিয়ে তার ঘরের দরজা পর্যন্ত যেতে 30 সেকেন্ডের বেশি সময় লাগার কথা নয়। তাই চাইলেই অলোকবাবু ওখানে গিয়ে আবার ফিরে আসতে পারেন। কিন্তু জয়ন্তবাবু তখন কোথায় গেলেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার মাথায় চলছেটা কি? তুমি অলোকবাবুর ব্যাপারে এই সমস্ত কথা বলছো কেন? তুমি কি তাকে সন্দেহ করছো? তুমি ভুলে যাচ্ছ তার বাড়িতেই এমন অদ্ভুত উপদ্রব হয়েছে। আর জয়ন্তবাবু কিন্তু অলোকবাবুকে ওই বাড়িটা কিনে দেওয়ার জন্য 1 টাকাও কমিশন নেয়নি। অর্থাৎ এতে তার কোনো লাভ নেই। বিশেষত জয়ন্তবাবুর সঙ্গে ওই বাড়িটার সম্পর্ক আছে বলেও তো মনে হলো না। তিনি তো বলেই দিলেন বিক্রি করার জন্য তিনি লোকও পেয়ে গেছেন। তার সঙ্গে আশা করি অলোকবাবু নিজেই কথা বলবেন। সেক্ষেত্রে টাকা পয়সার ব্যাপারটা অলোকবাবু নিজেই দেখবেন। তাই আমার মনে হয় না যে জয়ন্তবাবুর এতে কোনো মোটিভ রয়েছে। আচ্ছা, আমরা যখন অলোকবাবুর বাড়িতে গেলাম তখন তার বাড়ির বাইরে একটা লোকের সাথে আমাদের দেখা হয়েছিল, মনে আছে? হ্যাঁ, মনে আছে। সেখানকার স্থানীয় লোক বলেই তো মনে হলো। অলোকবাবুর মধ্যে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলে? কি ব্যাপার বলো তো? লক্ষ্য যখন করনি তখন থাক, লক্ষ্য করলে একটা ব্যাপার তোমায় বলতাম। থাক, সেসব ছাড়ো। আচ্ছা, একটা কাজ করতে হবে। কাল সকালের দিকে দাসবাবু একবার আসবে, কিন্তু তার আগে আমাদের একবার বেরোতে হবে। আমি অন্য জায়গায় যাব, তবে তুমি যাবে ওই জয়ন্তবাবুর বাড়ির কাছে যে চায়ের দোকানটা আছে সেখান থেকে কিছু খবর তোমায় জোগাড় করতে হবে। আমি অবাক হলাম। বুঝতে পারলাম ব্যোমকেশ এই কেসটায় গভীরভাবে ভাবতে শুরু করেছে। আর তার জন্যই কাল সকালে আমায় বেরোতে হবে। পরদিন সকালে আমি বেরিয়ে যাওয়ার আগেই দাসবাবু এসে পৌঁছলেন। আবার ব্যোমকেশই তাকে ডেকে পাঠিয়েছে। তিনি সামনের চেয়ারে বসে চায়ের কাপ তুলে নিয়ে বললেন, ব্যোমকেশবাবু, আপনি ওই লোকটির ব্যাপারে যা খবর নিতে বলেছিলেন সমস্ত খবরই নিয়েছি। একটু সময় লাগবে আর কিছু জানতে। তবে তিনি সত্যিই কিন্তু আমেরিকাবাসী এবং তার পরিবার এখানেই ছিল। তার বয়স যখন 20 বছর তখন এখান থেকে চলে যায়। তবে এই শহরে তার বাড়ি না হলেও তার বাড়িটা ওই বারাসাতের দিকে। সেখানকার পুলিশের থানার সঙ্গে কথা বলে ব্যাপারটা নিশ্চিত করা গেছে। এমনকি তিনি এখানে আসার পরে প্রথমে তিনি সেখানেও গিয়েছিলেন। সেখানকার লোকাল লোকেদের কাছ থেকে এবং পুলিশের কাছ থেকে জানতে পেরেছি তার আসল বাড়ি তারা বিক্রি করে তবে এখান থেকে চলে গিয়েছিল। সেটাও আপনি চাইলে দেখতে পারেন। অর্থাৎ তিনি মিথ্যে কথা বলছেন না। কিন্তু ওই বাড়িটাই কেন? এত কিছু শোনার পরে ওই পরিত্যক্ত একটা বাড়ি তিনি কিনতে গেলেন কেন? তার যে কোনো কারণ হতে পারে। আমার মনে হয় আপনি অকারণেই ভদ্রলোকের ওপর সন্দেহ করছেন। ঠিক আছে অজিত, তুমি বেরিয়ে পড়ো। আর যেটা বলেছিলাম সেগুলো মনে রাখবে। এমনভাবে খোঁজ খবর করবে যেন চট করে কেউ বুঝতে না পারে। আর খুব সাবধানে, পারলে একটু ছদ্মবেশ নিয়ে যাও। ব্যোমকেশ আমায় ছদ্মবেশ তৈরি করে দিল। মাথায় লম্বা চুল, চোখে একটা চশমা, মুখের একপাশে একটা ছোট আঁচিল। সমস্ত কিছু দেখে নিয়ে দাসবাবু সামান্য হেসে বললেন, সত্যি ব্যোমকেশবাবু, আপনারা মাঝে মধ্যে যে কি কাজ করেন। অজিতবাবুকে অন্য কেউ কেন, আমি নিজে যদি এভাবে দেখতাম আমি নিজেই চিনতে পারতাম না। ইচ্ছে করেই তো এমনটা করা, যাতে অজিতকে কেউ চিনতে না পারে। তাতেই আমাদের সুবিধা হবে। কারণ এই কেসে আমাদের প্রতিপক্ষ কে কে এবং নিজেদের পক্ষে কে কে আছে তা আমরা সত্যিই কিন্তু জানি না। আপনি কোনোভাবে অলোকবাবুকে সন্দেহ করছেন না তো? কিন্তু তাকে সন্দেহ করার তো কোনো কারণ নেই। তিনি আমেরিকাতেই থাকতেন, সম্প্রতি বাড়ি ফিরেছেন, তার সব তথ্যই ঠিক। আমেরিকাতে তার সমস্ত খোঁজ খবর নেওয়ার ব্যবস্থা আমরা করছি। আসলে বুঝতেই তো পারছেন, এতে একটু সময় লেগে যাবে। তবে আমার মনে হয় না তাকে সন্দেহ করার কোনো কারণ রয়েছে। অজিত, বেরিয়ে পড়ো, আর দেরি করো না। আমি আরেকটু পরেই বেরোবো। ঠিক এই সময় বৌঠান আমাদের ঘরে এসে পড়ল। আমি 2 দিন রান্নাঘরের সমস্ত কাজ গোছানোয় ব্যস্ত ছিলাম, আর এর মধ্যে তোমরা যখন খুশি বেরোচ্ছ আর যখন খুশি আসছো। কি হচ্ছে বলো তো? আসলে মানে ব্যাপারটা হলো গিয়ে, এই তো আপনার ব্যোমকেশবাবু সে নিজেই আমাকে ডেকে এনেছেন। এই ব্যাপারে আমি কিছু জানি না। বৌঠান কিন্তু আমাকে ছদ্মবেশে দেখে একদমই চিনতে পারল না। বৌঠান আমায় বলল, সত্যি বলছি ঠাকুরপো, তোমায় চেনা যাচ্ছে না একদম। ছদ্মবেশটা দারুণ হয়েছে, তবে নিশ্চয়ই কোনো কিছুতে তোমরা জড়িয়ে পড়েছো, তাই না? আমি কিন্তু বলে রাখলাম, এবার আমি দাদার কাছে যাব,
সে তোমরা কেউ না গেলে যেতে হবে না। 2 দিন পর দাদা আমাকে ডেকে পাঠাবে, দাদাই আমায় নিয়ে যাবে। তাহলে আমি বেরিয়ে পড়ি। আর তোমরা যেখানে যাচ্ছ যাও, তবে মনে হয় না আমি কিছু জানতে পারবো। কিছু একটা জানতে পারবে, এমন কিছু একটা জানতে পারবে যেটা আমাদের এই কেসের মোড়টা ঘুরিয়ে দিতে পারে। ব্যোমকেশ আর দাসবাবু আগে বেরিয়ে পড়ল। আমি বেরিয়ে পড়ে ঠিক আগের দিনের ঠিকানা মতো অলোকবাবুর বাড়ির কাছে এসে চায়ের দোকানে গিয়ে বসলাম। চায়ের দোকানের কাছে একটা চা নিয়ে খেতে লাগলাম। পাশে 2-1 ইতস্ততভাবে ছড়িয়ে রয়েছে। একজন এক পাশে দাঁড়িয়ে একটা চায়ের কাপে সুরুত সুরুত করে চুমুক দিচ্ছে। একসময় সেই লোকটাকে দেখতে পেলাম, যে লোকটাকে বাড়ির সামনে একবার আমরা দেখতে পেয়েছিলাম। চায়ের দোকানের সামনে সে একা এসে বসলো। এদিক ওদিক দেখে নিয়ে পাশে বসে থাকা একজনকে বলল, শোন, আমি একটু বেরোচ্ছি, বুঝলি? আস্তে আস্তে 1-2 ঘন্টা সময় লাগবে। ততক্ষণ তুই নজরে রাখ। আমি এলে তারপর তুই চলে যাবি। তার আগে কোথাও যাস না কিন্তু। আরে সেটাই হবে নাকি? সব সময় আমি এখানে বসে থাকবো কেন? হ্যাঁ, তাছাড়া এই রাস্তা দিয়ে যদি কেউ আসে, তখন তো এসেছিল, তখন তো আরো কেউ আসতে পারে। ওরা আসবে না। সেদিন যা ওদের ভয় দেখিয়েছি, এরপর ওরা আর এখানে আসবে না। ওদের মধ্যে একজন নাকি আবার গোয়েন্দা ব্যোমকেশ বক্সী। ব্যোমকেশ বক্সী? আরে আস্তে কথা বল, আস্তে কথা বল। লোকগুলো আমার দিকে ফিরে একবার তাকিয়েছিল। আমি নিজের মতো চা খেয়ে চলেছি। লোকগুলো আবার নিজেদের মধ্যে চাপা গলায় কিছু একটা বলতে লাগলো, কিন্তু এবার তাদের কথা কিন্তু আর শোনা গেল না। তারপর ওরা হাঁটতে হাঁটতে চায়ের দোকানের সামনে রাস্তার উল্টো দিকে চলে গেল। আমি মনে মনে বেশ চিন্তা করলাম, ব্যোমকেশ বক্সীর কথা এরা জানতে পারলো কি করে? আর তাছাড়া ভয় দেখিয়েছে বলল, তাহলে কি ব্যোমকেশ সেটা আন্দাজ করেছিল যে এমন কিছু একটা ব্যাপার হয়েছে? কিন্তু স্পষ্ট দেখেছি সেদিন ঢিল আমাদের গায়ে এসে পড়ার পরে আশেপাশে কেউ কোথাও নেই। তাহলে আমাদের ভয়টা দেখালো কে? আর মেনে নিলাম ব্যোমকেশ কিংবা আমাদের তাড়ানোর জন্যই এমন কাজ করা হয়েছে, কিন্তু তাতে কার কি লাভ থাকতে পারে? ওই বাড়িটা যদি অলোকবাবুকে ছেড়ে দিতে হয়, তাহলে তো তারই লস। যে কিনবে তার নিশ্চয়ই লাভ হবে। তবে জয়ন্তবাবু তো বলেছিলেন। মনের মধ্যে অনেক কিছু চলতে লাগলো। লোক দুটোর কথা শুনে কেমন একটা অদ্ভুত একটা ব্যাপার মনে হলো মনের মধ্যে। একবার মনে হলো লোকগুলো কি আদৌ ভয় দেখানোর জন্য কথাগুলো বলেছিল, নাকি আমি শুনতে ভুল করেছি কিছু। তবুও ব্যোমকেশের শিখিয়ে দেওয়া কথা মতো চায়ের দোকানদারকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এখানে কোনো নতুন বাড়ি ভাড়া পাওয়া যাবে? বাড়ি ভাড়া এদিকে পাওয়া যাবে কে বলেছে শুনি? হ্যাঁ, তবে একটা বাড়ি বিক্রি আছে এদিকে। অনেকেই বলে ভূতের বাড়ি। তবে ওই বাড়িটা বিক্রি হবে কয়েকদিনের মধ্যে। আপনি চাইলে কথা বলতে পারেন। ভূতের বাড়ি? কিন্তু ভূতের বাড়ি কিনতে যাবো কেন? না, ভূতের বাড়ি কিনবো না। অন্য কোনো বাড়ি থাকলে সে কথা বলুন। তবে ওই যে এই শেষের দিকে পুরনো বাড়িটা আছে, সেটা নাকি ভাঙা হবে, তারপরে সেখানে বাড়িঘর হবে বলে শুনেছি। তখন না একবার খোঁজ নিয়ে দেখতে পারেন। এখন তো এদিকে কোনো বাড়িঘর নেই। আচ্ছা, এখানে অলোকবাবু বলে একজন নতুন থাকতে এসেছেন, তার বাড়িটা কোথায়? না, ওদিকে যাবেন না বাবু, ওদিকে যাবেন না। ওই বাড়িতে ভূত আছে। দিনের বেলাতেও ওই বাড়ির লোকেদের ওপরে ঢিল ছোড়ে। যাবেন না। বুঝতে পারলাম যে ব্যোমকেশের কথাই ঠিক। আর বেশি সময় নষ্ট করলাম না। চলে আসবো করছি, এমন সময় যে দুটো লোককে দেখতে পেয়েছিলাম, তাদের মধ্যে দ্বিতীয় লোকটাকে আবার দেখতে পেলাম। চায়ের দোকানের কাছে এসে সে একবার দাঁড়ালো। তারপর কি মনে হতে হাঁটতে হাঁটতে এগোতে লাগলো অলোকবাবুর বাড়ির দিকে। আমি চায়ের দাম মিটিয়ে উঠে পড়লাম, একপাশে এসে দাঁড়ালাম। এখান থেকে রাস্তাটা সামান্য বেঁকে অলোকবাবুর বাড়ির দিকে চলে গেছে। তারপর সেই রাস্তাটা অন্য পাশ দিয়ে ঘুরে চলে গেছে বড় রাস্তার ভেতর। উল্টো দিক দিয়ে বেরোলেও বড় রাস্তায় যাওয়া যায়। আমি সেখানটায় সামান্য এগিয়ে গিয়ে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। লোকটা অলোকবাবুর বাড়ির কাজ পর্যন্ত গেল। তারপর কি মনে হতে একবার বাড়ির দিকে তাকালো। মুহূর্তখানিক থেমে আবার সামনের দিকে এগোতে লাগলো। আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। মনে মনে ভেবে রেখেছি, লোকটার পেছনের দিকে তাকিয়ে দেখলে অন্য কোনো বাড়ির দিকে তাকাবো, বা এমন ভাব করবো যাতে আমি একটা বাড়ি খুঁজছি। তাছাড়া আমার মিথ্যে সাজাতে অসুবিধা হবে না।
দোকানদারের সঙ্গে একটু আগেই বাড়ি ভাড়া নিয়ে কথা বলেছি। আমি যে এখানে বাড়ি ভাড়া খুঁজছি তা সাক্ষী দোকানদারই দেবে। এমনটা ভেবে নিয়ে সামনের দিকে এগোতে লাগলাম। অলোকবাবুর বাড়ি ছাড়িয়ে আরও বেশ খানিকটা এগিয়েছি, লোকটা একটা বাড়ির দরজার কাছে গিয়ে দাঁড়ালো। তারপর দরজাটা ধাক্কা দিতেই ভেতর থেকে দরজাটা খুলে গেল এবং সেই লোকটা দরজা দিয়ে ভেতরে ঢুকলো। লোকটা যে চলে গেল, অপেক্ষা করব নাকি চলে যাব এখান থেকে? মনে মনে এমনটাই ভেবে চলেছি যে কী করা যায়। ভাবতে ভাবতেই একটু পরে লোকটাকে আবার বেরিয়ে আসতে দেখলাম। লোকটা বেরিয়েই কিন্তু আমার দিকে হাঁটতে লাগলো। আমি একটা বাড়ির দিকে তাকিয়ে রয়েছি। লোকটা আমার কাছাকাছি এসে থমকে দাঁড়াতে আমি প্রশ্ন করলাম, আচ্ছা এখানে বাড়ি ভাড়া পাওয়া যাবে কোথায় বলতে পারবেন? আসলে একটা বাড়ি ভাড়ার খুব প্রয়োজন আমার। বাড়ি ভাড়া তো পাওয়া যাবে না, কিন্তু চাইলে বাড়ি কিনতে পার। একটা বাড়ি আছে এখানে। তারপরে কি যেন একটা ভেবে নিয়ে বলল, না মানে একটা বাড়ি ছিল, তবে বাড়িটা ভূতের বাড়ি। এদিকে আর কোনো বাড়ি ভাড়া পাবেন না। আপনি পাশের পাড়ায় একবার খোঁজ করি দেখেন। কথাটা বলে সে আর দাঁড়ালো না, সামনের দিকে এগিয়ে চলল সে। আমিও ভাবলাম ওই পথেই যাই। এগিয়ে গিয়ে আবার সেই সামনের বাড়িটার দিকে তাকালাম, যেই বাড়িটায় লোকটা এইমাত্রই ঢুকেছিল। সেই বাড়ির দরজার সামনে দাঁড়াতে অবাক হয়ে তাকিয়ে দেখলাম। আমি এমন কিছুই একটা সন্দেহ করেছিলাম। গোটা ব্যাপারটা যেন বড় অদ্ভুত লাগছিল, কিন্তু এই অলোকবাবুর উপর সন্দেহটা কিন্তু আমার এখন যাচ্ছে না। অলোকবাবু অকারণে শুধু শুধু এই বাড়িতে থাকতে এসেছেন, তাও আবার সেটা সবকিছু জেনে শুনে। সেটা আমার কেমন যেন একটা খটকা লাগছে। তাছাড়া আর একটা ব্যাপার কি জানেন দাসবাবু? খোঁজ নিয়ে দেখেছেন অলোকবাবু আমেরিকা থেকে যেখানে এসেছেন তার সঠিক কোনো প্রমাণ তিনি কিন্তু এখনো খুঁজে বার করতে পারছেন না। তবে ভদ্রলোক যে অনেক বছর পরে নিজের বাড়িতে ফিরে এসেছিলেন এবং সেটা তার বাড়ি ছিল, 20 বছর আগে তিনি এখান থেকে চলে গেছিলেন, এই সমস্ত কথাও কিন্তু প্রমাণ হয়েছে। তার মানে তুমি বলতে চাইছো অলোকবাবু আমেরিকা থেকে এখানে আসেনি, তিনি অন্য কোথাও থেকে এসেছিলেন? কিন্তু সেটাই বা কেন হবে? তাছাড়া শুধু এসেছেন নয়, এখানে এসে লুকিয়ে পড়েছেন। তাই তাড়াতাড়ি জয়ন্তবাবুর কাছ থেকে ওই বাড়িটার খোঁজ খবর করে তিনি কিনে নিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, জয়ন্তবাবুর সঙ্গে অলোকবাবুর আলাপ যিনি করালেন সেই ভদ্রলোকটিকে, তার সঙ্গে অলোকবাবুর কোথায় দেখা হয়েছিল? একজন আমেরিকা গিয়ে আবার ফিরে এসেছে, সেটা তো মানা যায় না। এছাড়া 20 বছর বয়সে কেউ যখন এখান থেকে আমেরিকা চলে গিয়েছে, সে আবার ফিরে এসে এমন একটা জায়গায় থাকবে, সেটা তো মানা যায় না। গোটা কলকাতা খুঁজলে আরও অনেক বাড়িঘরই রয়েছে। তাছাড়া তার টাকা যখন অনেক রয়েছে, অন্য একটা বাড়ি কিনতে তো তার কোনো সমস্যার কথা নয়। তাহলে তিনি এখানে এলেন কেন? তুমি কি ভাবছো বলো তো? আমি নিশ্চিত তুমি এ নিয়ে এমন কিছু একটা ভেবেছো যেটা আমি কখনোই ভেবে উঠতে পারবো না। অনেক কিছু অজিত, অনেক কিছু। আর 2 দিন আমাকে সময় দাও, তারপর আমি সমস্ত সত্যিটা সামনে বার করে আনব। 2 দিনের বেশি আমার সময় লাগবে না। তাই হোক, তবে এটুকু কিন্তু নিশ্চিত যে ওই অলোকবাবুর বাড়ির ভেতরে যে উপদ্রব শুরু হয়েছিল, সেগুলো কিন্তু কোনো ভূতের কাজ বলে আমার মনে হচ্ছে না, সেগুলো মানুষেরই কাজ। আসলে কি বলতো অজিত, আসলে ভূতের চেয়ে মানুষই বেশি ভয়ঙ্কর। এরপর দেখতে দেখতে 2 দিন কেটে গেল। 3য় দিন সকালবেলা ব্যোমকেশ আমার ঘরে পুটিরামকে পাঠিয়ে আমাকে ডাক দিল। তার ঘরে গিয়ে দেখি সে তৈরি হয়েছে। আমাকে দেখে বলল, অজিত তুমি তৈরি হয়ে নাও, একটা নতুন খবর পাওয়া গেছে, আর আমাদের একবার অলোকবাবুর বাড়িতে যেতে হবে। একটু পরেই দাসবাবু চলে আসবেন। অলোকবাবুর বাড়িতে কেন? যেটা বলছি সেটা করো না, চলো। তোমার তো এখন কোথাও যাওয়ার নেই, তাছাড়া তোমার দোকানে যেতেও দেরি আছে। তাছাড়া কাল সকালে সত্যর দাদা এখানে আসবে, তাকে কয়েকদিনের জন্য নিয়ে যাবে। আজকের কেসটা সমাধান করতে পারলে কাল না হয় আমরা ওখানে যাব। ওখানে একজনের কাছে বিশেষ প্রয়োজন আছে। এত জায়গা থাকতে শেষে সুন্দরবন, যেখানে ডাঙায় বাঘ আর জলে কুমির? সত্যি ব্যোমকেশ, তোমায়ও বলি হারি, একটা কেস শেষ হতে না হতেই আর একটা কেস। আরে না, কেস নয়, মানে। ঠিক তখনই দাসবাবু ঘরের পর্দা ঠেলে ভেতরে ঢুকলেন। তার মুখে সামান্য হাসি, হাসিটা মুখ জিয়ে রেখেই বললেন, সত্যি বলছি, আপনি যে এমনভাবে গোটা ব্যাপারটা ভাবতে পারবেন তা আমি জানতামই না। এই কেসটা যে এত গভীর তা বোধহয় এখনও অজিতবাবু নিজেও বুঝতে পারেননি, তাই না?
এটা ঠিক, তবে অজিতের জন্যই কিন্তু গোটা কেসটা এতটা সহজভাবে সমাধান হলো। না হলে আমাদের এই কেসটা নিয়ে আরও কিছু সময় কাটাতে হতো। আমি কিন্তু কিছুই বুঝতে পারছিলাম না ব্যোমকেশ কী বলছে, আর দাসবাবুই বা কিসের জন্য এত খুশি। পুলিশ জিপে করে আমরা এসে পৌঁছলাম অলোকবাবুর বাড়িতে। পুলিশের জিপ এবং সঙ্গে করে একজন পুলিশ দেখে আশেপাশের লোকেরা আচার বাড়ির কাছাকাছি আসার সাহস করতে পারল না। জগন্নাথ বাইরে বেরিয়েছিল, আমাকে দেখে একটু অবাক হয়ে চলে গেল। একটু পরে তার ডাকেই বোধহয় অলোকবাবু বাইরে বেরিয়ে এলেন। সে কি ব্যোমকেশ বাবু, আপনি আজ এত সকালে? আর মানে এনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি এখানকার থানার পুলিশের ইনচার্জ। আপনার নাম কি অলোক সামন্ত? হ্যাঁ, কিন্তু কি ব্যাপার বলুন তো? আপনি আমেরিকা থেকে এখানে বসবাস শুরু করেছেন, তাও কতদিন হলো? 4 মাসের কাছাকাছি হয়ে গেল। কিন্তু ব্যোমকেশ বাবু উনি হঠাৎ কেন? আসলে আপনার সঙ্গেই ওনার কথা ছিল। বাইরে দাঁড়িয়ে সে সমস্ত কথা না বলে আমার মনে হয় ভেতরে যাওয়া যেতেই পারে। তাছাড়া একটা ব্যাপার তো এর মধ্যেই আপনি নিশ্চিত হয়ে গেছেন, তাই না? আর যাই হোক, এই বাড়িতে ভুতুরে উপদ্রব বলে তো কিছু নেই। আপনি কি বলছেন ব্যোমকেশ বাবু? এই আপনি যেদিন এসেছিলেন তারপর দিন থেকে আর কিছু তেমন হচ্ছে না। তাছাড়া জয়ন্ত বাবুর সঙ্গে বাড়ি বিক্রির ব্যাপারে বেশ খানিকটা কথাবার্তাও আমি এগিয়ে ফেলেছি। তবে আমি একটু সময় চাইছি। আসলে হঠাৎ করে এতটা তাড়াতাড়ি চোরাচালানের মালগুলো বাড়ি থেকে সরাতে পারবেন না, তাতেই আপনার সময় লাগছে। কিন্তু জয়ন্তবাবু সময় নিতে চাইছেন না, কারণ যদি আপনার মত বদলে যায়। চোরাচালান? এসব কি কথা বলছেন আপনি? একদম না জগন্নাথ, পালাবার চেষ্টা করবে না। পুলিশ বাড়ির বাইরে চারিদিকে রয়েছে। তুমি যেখানেই যাও না কেন, তোমার পরিবার কিন্তু পুলিশের নজরে আছে। তুমি ঠিক কখনো না কখনো বাড়িতে ফিরে আসবেই, না হলে তোমার বউ আর ছেলেকে কিন্তু পুলিশ তুলে নিয়ে যাবে। আমার চোখ পড়ল জগন্নাথের দিকে। জগন্নাথ এক পা করে সরে বাড়ির পেছন দিকে এগিয়ে যাচ্ছিল। ব্যোমকেশের কথা শুনে তার মুখটা কেমন যেন হয়ে গেল। সে থমকে দাঁড়িয়ে পড়ল। আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি কি বলছেন আমায়? সবই বুঝতে পারবেন, শুধু আপনাকে একটু কষ্ট করে আমার সঙ্গে জয়ন্তবাবুর বাড়িতে যেতে হবে। সেখানেও আমাদের পুলিশের 2 জন লোক আছে ইতিমধ্যে। আশা করি খুব একটা অসুবিধা হবে না। আসুন। আমার অবাক ভাবটা তখনও কাটেনি। আমি, দাসবাবু, ব্যোমকেশ, জয়ন্তবাবু এবং অলোকবাবু, এমনকি জগন্নাথ পর্যন্ত জয়ন্তবাবুর ঘরের বসার জায়গায় বসে রয়েছি। বাইরে 2 জন পুলিশ কনস্টেবল, আমাদের সঙ্গে ভেতরের দরজার একপাশেও একজন দাঁড়িয়ে রয়েছে। বেশ কিছুক্ষণ নীরবতার পর জয়ন্তবাবু প্রথম কথা বলল। কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না, এই সমস্ত কিছুর মধ্যে আমার দোষটা কোথায়? মানে পুলিশ কেন আমায় এভাবে? সব বলছি, কোনো চিন্তা করবেন না। প্রথমে বলি এই অলোকবাবুর কথা। অলোকবাবু যদি ভয় পেয়ে আমার কাছে না যেতেন, তাহলে কিন্তু এসব কিছুই হতো না। অলোকবাবুর ব্যাপারে, ওই বাড়ির ব্যাপারে, এমনকি বাকি কোনো ব্যাপারে আমি কিছুই জানতে পারতাম না। কিন্তু অলোকবাবু সত্যিই ভয় পেয়েছিলেন এবং ভয় পেয়েই আমার কাছে গিয়েছিলেন। তবে প্রথম দিন আমার সঙ্গে দাসবাবুকে দেখে তিনি কোনো কিছু খুলে বলতে চাননি, কারণ পুলিশ থাকলে এই ব্যাপারে তার সমস্যা হতে পারে। পরের দিন তিনি আমার কাছে গিয়েছিলেন নিজেকে বাঁচানোর জন্য, কিন্তু ব্যাপারটা যে এমন হয়ে যাবে সেটা তিনি ভাবতেও পারেননি। আমি তো কিছুই বুঝতে পারছি না আমি কি করেছি। আমি এখানে এসে বাড়িটা কিনেছি, থাকতে শুরু করেছি, এটাই কি আমার অপরাধ? আপনার প্রথম অপরাধ মিথ্যা কথা বলা। আপনি 20 বছর বয়সে আমেরিকায় চলে গিয়েছিলেন এবং সেখান থেকে এত বছর পরে এসে এখানে থাকতে শুরু করেছেন, এটাই আপনার অপরাধ। আপনি কি এমন কোনো প্রমাণ দেখাতে পারবেন যাতে আপনি আমেরিকা থেকে ফিরে এসেছেন বলে এটা প্রমাণিত হয়? আমি তো আগেই বলেছি, সমস্ত কিছুই আমি সেখানে রেখে এসেছি। বাকি যা ছিল এখানে আসার পথে ট্রেনে এসে সব জিনিসপত্র চুরি হয়ে গেছে, তাই এখানে আমি বেশি কিছু আনতে পারিনি। অথচ আপনি টাকা আনতে পেরেছেন। এত টাকা আনতে পেরেছেন যাতে আপনার গোটা জীবনটাই বসে বসে কেটে যাবে। আপনি কিন্তু নিজেই সে কথা বলেছেন। কিছু টাকা আমার ব্যাংকে রয়েছে, আর বাকি টাকা আমার আমি বলছি, আসলে আপনি আমেরিকা থেকে আসেননি। আপনি কখনো দেশের বাইরেই যাননি। আপনার সমস্ত কাজকর্ম দেশের মধ্যে বিভিন্ন জায়গাতে।
আসলে এখানে আপনি এসেছিলেন একটা কাজের জন্য। এখানে কলকাতা শহরে প্রায় বছর 4 ধরে চোরাচালানের ফলে যে সমস্ত পুরনো দামি মূর্তিগুলো জড়ো হয়েছে, সেই মূর্তিগুলো এখান থেকে পাচার করার জন্য। এই যে আমরা এখন এখানে রয়েছি, এখন আপনার বাড়ি সার্চ করা হচ্ছে। আপনার বাড়িটা সার্চ করে নিশ্চয়ই আপনার ওপরের ঘর থেকে মূর্তিগুলো খুঁজে পাওয়া যাবে। এ তো অন্যায়। আমি ঘরে নেই, এ সময় আপনি টর্চ মেরে আমার ঘরের সন্ধান করবেন? কিছুই করার নেই, আপনি যেটা করেছেন সেটা তো অন্যায়। আপনার ঘরে মূর্তিগুলো ঠিক কোথায় আছে বলুন তো? আপনার ওপরের ঘরের দেওয়ালের কাছে একটা বইয়ের তাক রয়েছে, যেখানে আপনি শুধুমাত্র দেখাবার জন্য কয়েকটা বই রেখেছেন, তার নিচে, তাই না? এই কথায় অলোকবাবুর মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। ব্যোমকেশ সামান্য হেসে বলল, আপনি হয়তো ভেবেছিলেন আপনার কথা কেউ জানতে পারবে না। জয়ন্তবাবু, খোঁজটা আপনি কেমন করে পেয়েছিলেন তা আমি বলছি। এখানকারই কোনো লোকই আপনাকে এই জায়গাটার কথা বলে এবং জয়ন্তবাবুর কথা বলে। জয়ন্তবাবু আপনার কাছ থেকে বেশি দামে এই জায়গাটা বিক্রি করার সিদ্ধান্ত নেন। আসলে এই জায়গাটা কখনোই অন্য কারো ছিল না, এটা জয়ন্তবাবু নিজেরই ছিল। এমনকি পাশাপাশি বাড়িটাও তিনি নিজেই কয়েকদিন আগেই কিনেছেন। বাড়িটা বিক্রিও করেছিলেন তিনি বেশি টাকা পাওয়ার জন্য। তারপর তিনি 2 মাস আপনাকে থাকতে দিল, কারণ প্রথমেই সমস্যা করলে আপনার এবং তার নিজেরও সমস্যা হতে পারে। তারপর শুরু হলো আপনাকে ভূতের ভয় দেখানো, তাই না জয়ন্তবাবু? আপনি কি কথা বলছেন? আরে ভূতের ভয় দেখাতে যাব কেন? তাছাড়া যদি আমি জানতাম এমন কিছু হবে তাহলে তো... আপনি জানতেন, কিন্তু সরাসরিভাবে সেই ব্যাপারটা বাইরে প্রকাশ করতে গেলে আপনারও সমস্যা হবে। তাকে পুলিশ ধরে নিয়ে গেলে তখন বাড়ির মালিকানা নিয়ে আপনাকে সমস্যায় পড়তে হবে। প্রকাশ্যে ব্যাপারটা এলেই আপনার উপরে পুলিশের সন্দেহ হবে। তাই আপনি পরিকল্পনা করে গোটা ব্যাপারটা কাউকে জানালেন না। আস্তে আস্তে তাকে ভয় দেখিয়ে এখান থেকে সরিয়ে ফেললেন। এর মধ্যে অন্য একটা বাড়ির ব্যবস্থা আপনি করে ফেলেছিলেন, কিন্তু এই বাড়িতে ওই বইয়ের তাকের পেছনে মূর্তিগুলো রাখার জন্য দেওয়ালে একটা ছোট্ট জায়গা করে ফেলেছিলেন অলোকবাবু। এত তাড়াতাড়ি সেগুলো সেখান থেকে সরিয়ে ফেলা সম্ভব নয়। রাতের বেলা তিনি সব মূর্তিগুলো অল্প অল্প করে পাচার করতে শুরু করেন, তবে সব সময় পাচার করা সম্ভব নয়, কারণ রাতের বেলা তার বাড়ির চারপাশে ভূতের ভয় দেখা দিতে শুরু করেছে। এদিকে অলোকবাবু মুখে যাই বলুক না কেন, তার কিন্তু ভূতের ভয় বেশ ছিল। এই যে জগন্নাথ নামের যে লোকটি, এই লোকটি আসলে সেই লোক যে জয়ন্তবাবুর কাছ থেকে বাড়ির খবরটি অলোকবাবুকে জোগাড় করে দিয়েছিল। সেই সমস্ত দেখাশোনা করত, কিন্তু ভূতের ভয়ে সেও সামান্য বিভ্রান্ত হয়ে পড়েছিল। আসলে আশেপাশের বাড়িগুলোতে এইসব নিয়ে কথাবার্তা তো সবসময় ছড়িয়েছিল, এবং তাকে ভয় দেখানোর জন্য সেদিন রাত্রে 2টো ছায়ামূর্তি তার দিকে ছুটে পর্যন্ত এসেছিল। তার মানে আপনি বলতে চাইছেন ওগুলো সত্যি অন্য কিছু ছিল না, ওরা মানুষ ছিল? তাহলে ওর আশেপাশে কিছু না থাকা সত্ত্বেও ছাদে উঠলো কি করে? আপনার মনে আছে পুরনো বাড়িটার পেছনের দিকে দেখতে এসে আমি বাড়িটা ভালো করে খুঁজে দেখার সময় ওই জায়গার নিচে একটা দেওয়ালের কাছে খানিকটা রক্ত দেখতে পেয়েছিলাম? খুব বেশি নয়, সামান্যই। কোনোভাবে যদি কারোর হাত পা ছড়ে যায় তাহলে যেটুকু রক্ত বা ওই একটা চোট লেগে থাকার মতো সম্ভাবনা থাকে, সেইটুকুই। অর্থাৎ ওইখানে কেউ একজন হাত পা রেখে ওপরে ওঠার চেষ্টা করেছে। সেখান দিয়ে একটু চাপ দিয়ে একতলার কার্নিশে উঠতে পারলেই সেখান থেকে ছাদে ওঠা যায়। তারপর সেখানে লুকিয়ে থেকে ভয় দেখানোর কাজটা খুব একটা কঠিন নয়। জয়ন্তবাবু কাজটা আস্তে আস্তে করতে লাগলেন, কিন্তু তিনি খুব একটা চাপ দিচ্ছিলেন না, কারণ তাতে ফল বিপরীত হতে পারে। কিন্তু যেদিন আমি আর অজিত এখানে এলাম সেদিন একটি লোক আমাদের দেখতে পেল। সেই জয়ন্তবাবুকে খবর দেওয়ার পর জয়ন্তবাবু তার কাজটা শুরু করালেন। ওই ভাঙা বাড়ির ভেতর থেকে কেউ একজন ঢিল ছুঁড়ে মারল আমাদের দিকে। একটা ব্যাপার লক্ষ্য করে দেখুন, সেদিন আমরা কিন্তু সব দিকেই দেখেছিলাম। তুমি ওপর থেকে ভাঙা বাড়িটা লক্ষ্য করেছিলে। ওই ভাঙা বাড়ির 2টো জানলাই ভাঙা, এবং ওই বাড়ির ছাদ। ওই বাড়ির ছাদ থেকে যদি কেউ একটা ঢিল ছুঁড়ে থাকে তাহলে সেটা আমাদের দেখতে পাওয়ার কথা নয়। এটা ঠিকই বলেছ। আমারও যে একবার সন্দেহ হয়নি তা কিন্তু নয়, কিন্তু কাউকেই তখনও দেখিনি। তখন তাই আর কিছুই বলিনি। ওই বাড়ির ছাদের ওপর পরীক্ষা করা হয়েছে, সেখানে খানিকটা জায়গা ভেঙে বেশ কিছু টুকরো পর্যন্ত পড়ে আছে। কিন্তু জয়ন্তবাবু এই কাজটা করলেন কেন?
টাকার জন্য। তিনি যে দামে অলোকবাবুকে বাড়িটা বিক্রি করেছেন সেটা প্রায় 4-5 গুণ কম দামে সেটা তার কাছ থেকে নিয়ে অন্য একজনের নাম ভরিয়ে তিনি কিনে নিতেন। তারপর সমস্ত বাড়িগুলো ভেঙে নতুন একটা বাড়ি তৈরি হওয়ার কথা এমনিতেই চলছিল, আর কাজটা দেরিতে হচ্ছিল। এবং যে সময়টার প্রয়োজন ছিল সেটুকু তিনি অলোকবাবুদের বাড়িটা ভাড়া দিয়েছিলেন। নিজের সুবিধের জন্য ভেতরের দিকে এমন একটা বাড়ি ভাড়া দেন যাতে তার কাজটা সুবিধা হয়। তার হয়ে জগন্নাথ সব কাজটা করত। রাতের বেলা সে নিজেই মূর্তি চালান করত। সে ব্যাপারটা তো আপনিই ভালোভাবে বলতে পারবেন দাসবাবু। 2 দিন আগেই পুলিশ বড় রাস্তার উপর নজর রেখেছিল। রাতের বেলা একটা গাড়ি সেখানে আসে এবং তারপরেই একজন গাড়িটায় চলে যায়। তার পিছু নিয়ে দেখা গেছে সেটা চায়ের দোকান থেকে অনেকটা দূরে একটা বাড়ির মধ্যে গিয়ে ঢুকেছে, আর সেটাই জগন্নাথের বাড়ি। তাই আর কোনো ভুল নেই যে ওটা জগন্নাথই ছিল। আসলে অলোকবাবু যখন এখানে এসেছিলেন তার সঙ্গে 2 বড় বড় ছেলে ছিল, অথচ তিনি এখানে এসে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করেন। জগন্নাথ আর এই বাড়িতে কাজ করত এবং রাতের বেলা সে বাড়িতে থাকতো না। কিন্তু জগন্নাথই তার বাড়ির সমস্ত কাজ করলেও রান্না করত না, এদিকে বাইরের সমস্ত জিনিসপত্র এনে দিত। অলোকবাবুর বাড়িতে রান্না করা ছাড়া অন্য কোনো কাজ ছিল না। তাহলে সারাদিন তিনি ওপরের ঘরে বসে কি করতেন? আসলে ওপরের ঘরে বসে তিনি মূর্তিগুলো পরিষ্কার করতেন। পুরনো মূর্তিগুলোকে একটু চকচক করতে পারলেই ভালো দামে বিক্রি করা যায়, আর তার জন্যই নিলিবিলি জায়গাটা প্রয়োজন ছিল, তাই না অলোকবাবু? ব্যোমকেশবাবু, আমি মিথ্যে বলবো না, এটা একটা ব্যবসা। বেশি দামে বাড়ি বিক্রি করে যদি কম দামে সেটাকে পরে কিনে নেওয়া যায় তাতে তো অসুবিধে নেই, তাই না? অসুবিধে ততক্ষণ নেই যতক্ষণ না সেটা কোনো অন্যায়ের কারণ হচ্ছে, যতক্ষণ না কাউকে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়াবার চেষ্টা হচ্ছে এবং ইটের ডালা ছুঁড়ে কাউকে আহত করার চেষ্টা হচ্ছে। আমি জানি না অলোকবাবু মিথ্যে বলছেন কিনা, তবে তার কাঁধে কিন্তু সেই ইটের ডালাটা লেগেছিল। আমি মিথ্যে বলছি না, সত্যি বলছি আপনাকে। কিন্তু মূর্তিগুলো সরাতে সময় লাগবে, একেবারে অতগুলো মূর্তি সরানো সম্ভব নয়। তাছাড়া এদিকে পুলিশ তৎপর হয়ে উঠে খোঁজ খবর করছিল। তা আমার কাছে যাওয়ার জায়গা ছিল না, তাই তো এখানে থাকছিলাম। তাই আপনার কাছে গিয়েছিলাম, ভেবেছিলাম আপনি হয়তো মূর্তির ব্যাপারে কিছু বুঝতে পারবেন। তাছাড়া সেদিন তো আপনি ওই ঘরে বেশিক্ষণ থাকেনওনি। বেশিক্ষণ থাকিনি সে কথা ঠিক, তবে আপনার বইয়ের আলমারিটার পেছনের দিকটা দেখে কেমন যেন সন্দেহ হয়েছিল। গোটা দেওয়ালটাই কেমন যেন পুরনো, অথচ ওই একটা দেওয়াল নতুন করে রং করা হয়েছে। তাছাড়া আপনার পড়ার টেবিলের কাছে একটা ব্রাশ ছিল, অদ্ভুত সেই ব্রাশ। দামি মূর্তি পরিষ্কার করার জন্য যেমন ব্রাশ ব্যবহার করা হয় ঠিক তেমনই একটা ব্রাশ। আপনি বোধহয় ব্রাশ দিয়ে মূর্তিগুলো পরিষ্কার করছিলেন সেই সময়। আমরা চলে আসাই তাড়াহুড়ো করে নিচে নামতে গিয়ে ব্রাশটা ওপরেই থেকে গেছে। ঘরে ঢুকেই কিন্তু আপনি ব্রাশটা তুলে নিয়েছিলেন, কিন্তু টেবিলের ওপর যে গুঁড়ো গুঁড়ো ধুলো পড়েছিল সেগুলো আপনি কিন্তু খেয়াল করেননি। গোটা ঘর পরিষ্কার, অথচ টেবিলের ওপর ওরকম ধুলো পড়ে রয়েছে। আপনার বুকশেলফের বইগুলো বেশ পরিষ্কার, এতটাই পরিষ্কার যে আমার সন্দেহ হলো সেগুলো প্রতিদিনই পরিষ্কার করা হয় কিনা। বিশেষ কোনো কারণে যে শুধুমাত্র বই পড়বে তার বই এলোমেলো হয়ে থাকবে, অথচ আপনার বই বেশ সুন্দর করেই সাজানো। হাতটা লেগেছিল, তবে এমন কিছু একটা যে হবে সেটা বুঝতে পারিনি। সেটা বুঝতে পারলাম পরে, যখন জগন্নাথের ওপরে নজর রাখা হলো এবং তারপরে যখন আপনার ব্যাপারে খোঁজ পেলাম যে আপনি আমেরিকা থেকে না, এসেছিলেন কৃষ্ণনগরের একটা জায়গা থেকে। তাহলে সব কাজই শেষ, এবার আমি আমার কাজ করি। আর জয়ন্তবাবু, আপনাকে একটু থানায় আসতে হবে আমাদের সঙ্গে, বুঝতেই পারছেন। এমন একটা ব্যাপার হয়েছে, জিজ্ঞাসাবাদ তো করবই, তবে পরে যদি প্রয়োজন হয় তাহলে। বেশ, আমার আপত্তি নেই, তবে আমার মনে হয় না এই সমস্ত কাজ আমি করিয়েছি। তার কোনো সঠিক প্রমাণ আপনারা জোগাড় করতে পারবেন। উকিল আমারও আছে, আদালত পর্যন্ত আমিও যেতে পারি এবং যাব। আমরা উঠে পড়লাম। পুলিশ কনস্টেবল 3 জন ঘরের ভেতরে ঢুকলো। এরপর কাজ পুলিশের। বাইরে বেরিয়ে এসে ব্যোমকেশকে বললাম, আচ্ছা ব্যোমকেশ, ওই যে অলোকবাবু বললেন যে জানলা থেকে পাশের বাড়িতে, মানে ওপাশের বাড়ির জানালায় একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল, কোনো অদ্ভুত মূর্তিকে, সেই ব্যাপারটা? অজিত,
তুমি জয়ন্তবাবুর ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য চায়ের দোকানে কিভাবে এসেছিলে বলো তো? আমি তো অবাক হলাম। কিছু একটা ভাবছি, হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল, আর তারপরে চমকে উঠে বললাম, ছদ্মবেশ? ব্যোমকেশ কোনো উত্তর দিল না, শুধু হাসল। আমরা পুরুষের গাড়িটাকে পাশ কাটিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম। এখন বাড়ি ফিরতে হবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।